আর একটু ইয়ে করেন, ওই যে যদি অ্যাডমিট করা লাগে করেন। ওকে, ওকে, আমি ঠিক একটু আছে। হোস্ট, ইউ ক্যান স্টার্ট, আর হচ্ছে রেকর্ড রেকর্ড করতে করতে থাকি। ওকে মাসুম ভাই, স্টার্ট প্লিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এবং সবাইকে শুভ সকাল। তো আপনারা কি স্ক্রিনে পাওয়ার পয়েন্ট স্লাইডটা কি দেখতে পাচ্ছেন? আমাকে একটু কনফার্ম করুন। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আমার কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। তো 8টা 31 বেজে গেছে, সো আমাদের রিপোর্টের টাইম ছিল 8টা 30, সো আমরা ক্লাস শুরু করতে পারি। তো আজকে বেসিক্যালি আমরা আসলে কোন বিষয়গুলো নিয়ে ক্লাসে ডিসকাস করব সেই কন্টেন্টটা আগে বলে দিই। আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আজকে আমরা আমাদের ক্লাসের যে মূল টপিক জাতিসংঘ সেটা ইন ডিটেইলসে আলোচনা করব। ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ, এটা সম্পর্কে আজকে আমরা A to Z পড়বো। তারপরে সাম্প্রতিক ইনফরমেশন তো আছেই, প্রত্যেক দিনই আমাদের থাকে শেষ দিকে। তো আজকে সাম্প্রতিক ইনফরমেশন গুলোও গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা বাজেট এবং অর্থনৈতিক সমীক্ষা, দুইটা গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ইনফরমেশনের টপিক, এটা আলোচনা করব। সো আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবে। আচ্ছা, সো আজকের ক্লাসে যে মূল টপিক সেটা হলো জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস। তো জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস থেকে প্রতি বছরই ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা কোশ্চেন হয়। প্রত্যেকটা বছর একটা কোশ্চেন আসবেই এই জাতিসংঘ থেকে, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে একটা কোশ্চেন দেয়। তারপরে বাংলাদেশের সংবিধান, তিনটা টপিক, সংবিধান, জাতিসংঘ এবং হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই তিনটা টপিক থেকে কোশ্চেন আসবেই, মানে মিস হয় না কখনো। তো এই তিনটা টপিক আপনারা সবাই আর কি ভালো করে পড়বেন। অলরেডি মুক্তিযুদ্ধটা হয়তো আমাদের পড়ানো হয়নি, কিন্তু আমাদের কনস্টিটিউশনটা পড়ানো হয়েছে খুব ভালো করে। তো জাতিসংঘ, কনস্টিটিউশন এন্ড হলো বাংলাদেশের লিবারেশন ওয়ার, তিনটা টপিক। তো আজকে আমরা প্রথমেই যেটা পড়বো সেটা হলো জাতিসংঘ। তো জাতিসংঘ শুরু করার আগে আমাদের কিন্তু আরো পেছনে যাইতে হবে। তো জাতিসংঘ তো প্রতিষ্ঠিত হয়েছে 1945 সালে, কিন্তু জাতিসংঘের আগেও আরো একটা ইনস্টিটিউশন ছিল, এটাকে প্যারেন্ট অর্গানাইজেশন বলা হয় জাতিসংঘের, বা জাতিসংঘের উত্তরসূরি সংস্থা বলা হয়। সেটা সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। এখন একটা বিষয় আপনারা সবাই তো জানেন যে পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড যুদ্ধ হয়েছে দুইটা। উম, মাসুম ভাই, হ্যাঁ, যেটা বলতেছিলাম যে পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড দুইটা বড় বড় যুদ্ধ হয়েছে, যেটাকে আমরা বিশ্বযুদ্ধ নামে পরিচিত। পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালে, এবং ওটা শেষ হয়েছিল 1918 সালের শেষ দিকে গিয়ে। তো প্রথম বিশ্বযুদ্ধটা হয় হচ্ছে 1914 থেকে 1918 সালের মধ্যে। 18 বলতে 19 সালের মানে মাঝামাঝিতে। তো যখন প্রথম বিশ্বযুদ্ধটা হয় তখন আসলে প্রথম বিশ্বযুদ্ধটা যখন শেষ হয়ে যায় একটা শান্তি চুক্তির মাধ্যমে, সেই শান্তি চুক্তির নাম হচ্ছে ভার্সাই চুক্তি, ভার্সাই শান্তি চুক্তি। তো প্রথম বিশ্বযুদ্ধটা সমাপ্তি ঘটে হচ্ছে ভার্সাই শান্তি চুক্তির মাধ্যমে, এবং ভার্সাই হচ্ছে একটা শহরের নাম, এবং সেই শহরটা হচ্ছে ফ্রান্সে অবস্থিত। তো ভার্সাই ভার্সাই হচ্ছে একটা কিসের নাম? একটা শহরের নাম। এবং ভার্সাইটা হচ্ছে অবস্থিত হচ্ছে আপনার ফ্রান্সে। ফ্রান্সের একটা রাজধানী শহরের নাম হলো ভার্সাই। তো প্রথম বিশ্বযুদ্ধটা তাহলে সমাপ্তি ঘটে কোন চুক্তির মাধ্যমে? ভার্সাই চুক্তির মাধ্যমে। ভার্সাই ফ্রান্সের একটা নগরী। এবং প্রথম বিশ্বযুদ্ধের যে কন্টেন্ট, তাই না, কন্টেন্টটা ছিল হচ্ছে আপনার যে অস্ট্রিয়া এবং হচ্ছে আপনার প্রথম বিশ্বযুদ্ধটা শুরু হয়েছিল কিন্তু দুইটা দেশের মধ্যে। সেই দুইটা দেশের নাম হচ্ছে, একটা হলো অস্ট্রিয়া, আরেকটার নাম কি কেউ বলতে পারবেন? হ্যালো, কেউ বলতে পারবেন যে প্রথম বিশ্বযুদ্ধটা মানে শুরু হয়েছিল কোন দুটি দেশের মধ্যে? একটা হচ্ছে অস্ট্রিয়া, আরেকটা দেশের নাম কি? আরেকটা দেশের নাম হচ্ছে সার্বিয়া।
সার্বিয়া, হ্যাঁ সার্বিয়া। প্রথম বিশ্বযুদ্ধটা কিন্তু শুরু হয়েছিল সার্বিয়া এবং অস্ট্রিয়ার মধ্যে। সো অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনেন্ড এবং তার ওয়াইফ সোফিয়া তারা হচ্ছে সার্বিয়াতে গিয়েছিল ঘুরতে। তো পরবর্তীতে সার্বিয়ার জনগণ কি করছে, উগ্র দেশপ্রেমিকরা ওনারা হচ্ছে এই অস্ট্রিয়ার যুবরাজ এবং তার স্ত্রীকে আহ গুলি করে হত্যা করে। পরবর্তীতে অস্ট্রিয়া যুদ্ধ ঘোষণা করে সার্বিয়ার এগেইনস্টে, এবং এই যুদ্ধটা পরবর্তীতে সারা বিশ্ব ওয়ার্ল্ড ওয়াইড এটা কি হয়, স্প্রেড করে বা ছড়িয়ে যায়। পরবর্তীতে বিশ্বযুদ্ধ শুরু হয়, এবং প্রথম বিশ্বযুদ্ধতেও কি ছিল, অক্ষ শক্তি ছিল এবং মিত্র শক্তি ছিল। প্রথম বিশ্বযুদ্ধে আর কি অক্ষ শক্তিতে কারা ছিল, প্রথম অক্ষ শক্তিতে জার্মানি ছিল, অস্ট্রিয়া ছিল, হাঙ্গেরি ছিল এবং তুরস্ক ছিল। মানে অক্ষ শক্তিতে ছিল কারা, জার্মানি, অস্ট্রিয়া এবং তুরস্ক। মনে রাখবেন জার্মানি, অস্ট্রিয়া এবং তুরস্ক এবং হাঙ্গেরি, এই চারটা দেশ ছিল প্রথম বিশ্বযুদ্ধে অক্ষ শক্তি। এবং মিত্র শক্তিতে কারা ছিল, মিত্র শক্তিতে প্রথম বিশ্বযুদ্ধের সময় ওই যে ফ্রান্স, তিনটা বড় বড় দেশ, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সার্বিয়া এবং বেলজিয়াম, এই চারটা ছিল মিত্র শক্তিতে। মিত্র শক্তিকে ইংরেজিতে বলা হয় আবার অ্যালাইড পাওয়ার। অ্যালাইড পাওয়ার, অ্যালাইড পাওয়ার, ঠিক আছে। অক্ষ শক্তিতে ইংরেজিতে বলা হয় এক্সিস পাওয়ার। তো আবারও বলতেছি, প্রথম বিশ্বযুদ্ধটা শুরু হয় 1914 সালে এবং এটা শেষ হয় গিয়ে হ্যাঁ, অক্ষ 1918 শক্তি সালের মিন্স 18 সালের দিকে। এবং হচ্ছে এই আহ, আপনার যেটা বলতেছিলাম যে 1918 সালের 11ই নভেম্বর হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধটা আর কি সমাপ্তি ঘটে একটা শান্তি চুক্তির মাধ্যমে। সে শান্তি চুক্তির নাম হচ্ছে ভার্সাই চুক্তি। ভার্সাই হচ্ছে একটা শহরের নাম, সেটা ফ্রান্সে অবস্থিত। আহ তো প্রথম বিশ্বযুদ্ধটা যখন হয় তখন আসলে যুদ্ধটা শুরু হয় হচ্ছে দুইটা দেশের মধ্যে, একটা হলো অস্ট্রিয়া আর একটা হলো হাঙ্গেরি। অস্ট্রিয়ার যুবরাজ এবং তার স্ত্রী তারা হচ্ছে হাঙ্গেরিতে যায়। পরবর্তীতে হাঙ্গেরির জনগণ, সরি সার্বিয়ার জনগণ কি করে, তাদেরকে মেরে ফেলে। পরবর্তীতে এই যুদ্ধটা ছড়িয়ে যায় ওয়ার্ল্ড ওয়াইড। তো প্রথম বিশ্বযুদ্ধ দুইটা অক্ষ শক্তি, একটা মানে দুইটা দল ছিল, দুইটা দলে বিভক্ত ছিল। একটা ছিল অক্ষ শক্তি আর একটা হলো মিত্র শক্তি। অক্ষ শক্তিকে ইংরেজিতে বলা হয় এক্সিস পাওয়ার, মিত্র শক্তিকে বলা হয় ইংরেজিতে অ্যালাইড পাওয়ার্স। তো অক্ষ শক্তিতে যেই দেশগুলো ছিল সেই দেশগুলোর নাম হলো যেমন আপনার অন্যতম যে প্রধান দেশ সেটা হচ্ছে জার্মানি, তারপরে হচ্ছে অস্ট্রিয়া, তারপরে হাঙ্গেরি, তারপরে হচ্ছে তুরস্ক। এবং মিত্র শক্তিতে যারা ছিল তারা কিন্তু আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধেও তারাই মিত্র শক্তিতেই ছিল। সো মিত্র শক্তিতে কারা ছিল, মিত্র শক্তিতে ছিল আপনার অ্যালাইড পাওয়ারে ছিল জার্মানি, এই সরি রাশিয়া, তারপরে ফ্রান্স, ইউকে এবং ইউএসএ, এই চারটা বড় বড় দেশ প্রথম বিশ্বযুদ্ধে মিত্র শক্তিতে ছিল। তারপরে 1919 সালে, 18 সালের শেষ দিকে, 1919 সালের শুরুর দিকে কি হয়, বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হয়। এবং সারা বিশ্বের যত জনগণ আছে তারা আর কি বড় বড় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, লিডাররা, তারা চিন্তা করলো যে ওয়ার্ল্ড ওয়াইড পিস দরকার, শান্তি দরকার, বিশ্বব্যাপী কি দরকার, শান্তি, পিস প্রতিষ্ঠা করা দরকার। এই জন্য আমাদের একটা কি হওয়া দরকার, একটা অর্গানাইজেশন দরকার। এবং পরবর্তীতে তারা কি করে, পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট, নাম হচ্ছে উইড্রো উইলসন। এই উইড্রো উইলসন কি করে, একটা অর্গানাইজেশন ক্রিয়েট করার জন্য নেতৃত্ব দেয়। এবং উইড্রো উইলসন 14টা দফার মাধ্যমে একটা প্রতিষ্ঠান অর্গানাইজড করে, এস্টাবলিশ করে, এবং সেই অর্গানাইজেশনটার নামই হচ্ছে জাতিপুঞ্জ, লিগ অফ নেশনস। ঠিক আছে। সো লিগ অফ নেশনসটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে আপনার 1920 সালে। 1920 সালে, ঠিক আছে। এটা সবাই মনে রাখবেন যে লিগ অফ নেশনসটা প্রতিষ্ঠিত হয় কবে, 1920 সালে। ঠিক আছে, এটা মনে রাখবেন। সো এটা নিয়ে একটু কনফ্লিক্ট আছে যে প্রথম বিশ্বযুদ্ধটা আসলে শেষ কবে হয়েছে, 1918 সালে না 1919 সালে। এটা আর কি দুইটা বইতে মানে ম্যাক্সিমাম বইতেই দেয়া আছে 1918 সালে শেষ হয়েছে, বাট আসলে বেসিক্যালি যুদ্ধটা থেমেছে, শান্তি চুক্তি হয়েছে 1919 সালে। তো আপনারা সবাই আর কি এটা একটু কেয়ারফুল থাকবেন যে 1918 হবে না 1919 হবে। শান্তি চুক্তি হয় 1919 সালে, আর যুদ্ধটা থেমে যায় 1918 সালে। আর তো পরবর্তীতে উইড্রো উইলসনের নেতৃত্বে 1920 সালে 14 দফার ভিত্তিতে ভার্সাই চুক্তির মাধ্যমেই আসলে একটা অর্গানাইজেশন ক্রিয়েট হয়। সেই অর্গানাইজেশনের নাম হচ্ছে লিগ অফ
নেশনস, বাংলাতে যেটাকে বলা হয় জাতিপুঞ্জ। এবং এই জাতিপুঞ্জের কাজ কি ছিল? জাতিপুঞ্জের কাজ ছিল ওয়ার্ল্ড ওয়াইড পিস এস্টাবলিশ করা, যাতে আর করে নতুন কোনো বিশ্বযুদ্ধ না হয়। এবং এই লিগ অফ নেশনস এর সদর দপ্তর হেডকোয়ার্টার ছিল সুইজারল্যান্ডের জেনেভাতে, তাই না? জেনেভাকে বলা হয় সম্মেলনের শহর। এই জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভাতে এই সদর দপ্তরটা ছিল। এবং এই লিগ অফ নেশনস এর মেম্বার ছিল 42টা দেশ, ঠিক আছে? জাতিসংঘে যেমন 193টা মেম্বার, কিন্তু লিগ অফ নেশনস এ মেম্বার ছিল 42টা দেশ। মজার ঘটনা হচ্ছে এই লিগ অফ নেশনস এর কিন্তু যুক্তরাষ্ট্র মেম্বার ছিল না। যুক্তরাষ্ট্র উদ্যোক্তা দেশ, মানে উইড্রো উইলসন তো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, উনি হচ্ছে প্রধান চিফ এন্টারপ্রেনার ছিলেন বা চিফ অর্গানাইজার ছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্র এই লিগ অফ নেশনস এর মেম্বার ছিল না। এই কোশ্চেনটা আসতে পারে পরীক্ষায় যে নিচে কোন দেশটি লিগ অফ নেশন উদ্যোক্তা দেশ হওয়া সত্ত্বেও লিগ অফ নেশনস এর মেম্বার ছিল না? অ্যান্সার হবে যুক্তরাষ্ট্র। এবং উইড্রো উইলসন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট ছিলেন। তো এই হচ্ছে আর কি লিগ অফ নেশনস এর গুরুত্বপূর্ণ কথা। বাট পরবর্তীতে 1939 সালে কি হয়, আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। 1939 থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধটা এক্সিস্ট করে ওয়ার্ল্ড ওয়াইড। তো প্রথম বিশ্বযুদ্ধের পরে লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয়, যেটার মেইন বা সোল পারপাস ছিল ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা, বা দ্বিতীয় কোনো বিশ্বযুদ্ধ যাতে না হয় সেইটার জন্য কাজ করা। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু হয়। পরবর্তীতে এই লিগ অফ নেশনস কি হয়, বিলুপ্ত হয়ে যায়। 1946 সালের 20 এপ্রিল এই লিগ অফ নেশনসটা কি হয়, এক্সটিংক্ট বা ডিফাঙ্ক্ট হয়ে যায়। এক্সটিংক্ট কথাটার অর্থ হচ্ছে বিলুপ্ত হওয়া, ডিফাঙ্ক্ট কথাটার অর্থ হলো বিলুপ্ত হয়ে যাওয়া। সো লিগ অফ নেশনস কিন্তু এখন বর্তমানে বিলুপ্ত মৃতপ্রায় একটা অর্গানাইজেশন, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবেন, 1946 সালে 20 এপ্রিল এটা বিলুপ্ত হয়ে যায়, এক্সটিংক্ট হয়ে যায়। কেন এক্সটিংক্ট হয়ে যায়? কারণ হলো প্রথম বিশ্বযুদ্ধ মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা হয় এই কারণে। পরবর্তীতে 1945 সালে তো আবার কি হয়, নতুন আরেকটা অর্গানাইজেশন তৈরি করা হয়। সেই অর্গানাইজেশন হচ্ছে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ। সো যে কোশ্চেনটা পরীক্ষার সবচেয়ে বেশি আসে যে জাতিসংঘের পূর্বসূরি বা উত্তরসূরি সংস্থা কোনটা, আপনার অ্যান্সার কি দিবেন? অ্যান্সার হবে লিগ অফ নেশনস। যদি কোশ্চেন হয় যে জাতিসংঘের পিতাকে, জাতিসংঘের উত্তরসূরি বা পূর্বসূরি সংস্থার নাম কি, অ্যান্সার দিবেন লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ। হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। এন্ড জাতিপুঞ্জের উদ্যোক্তাকে, জাতিপুঞ্জের উদ্যোক্তা হচ্ছে উইড্রো উইলসন। কত দফার ভিত্তিতে হয়েছে? 14 দফার ভিত্তিতে হয়েছে। কোন চুক্তির মাধ্যমে? ভার্সাই চুক্তির মাধ্যমে। ভার্সাই কোন শহরে? ফ্রান্সে। এন্ড সদর দপ্তর কোথায় ছিল লিগ অফ নেশনস এর? সুইজারল্যান্ডে, জেনেভাতে। কয়টা মেম্বার ছিল? সদস্য দেশ ছিল 42টা। এন্ড কত সালে বিলুপ্ত হয়? 1946 সালে 20 এপ্রিল। ঠিক আছে, এটা হচ্ছে লিগ অফ নেশনস এর একদম খুব বেসিক কথা। আর আরেকটা কোশ্চেন আসতে পারে যে কত সালে লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয়? এটা হবে 1920 সালে। তো সবাই একটু কোশ্চেন গুলো সলভ করে ফেলি আমরা, দেখেন তো সবাই পারি কিনা। প্রথমটা লিগ অফ নেশনস, লিগ অফ নেশনস, হ্যাঁ। তারপর একটা 42টা, 42টা, হ্যাঁ। 3 নাম্বারটা 14 দফা। 14 দফা। আচ্ছা, এবার হচ্ছে আমরা যেটা মূল আলোচনা, সেটা হচ্ছে জাতিসংঘ, ইউনাইটেড নেশনস। তো এটা নিয়ে আলোচনা করব। তো এটার সাথেও তো একটা মানে এটা একটা যুদ্ধের প্রেক্ষিতে এই অর্গানাইজেশনটা এস্টাবলিশ করা, এবং সেই যুদ্ধটা হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আমরা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার উপরে ক্লাস করেছি। সো আজকে আমি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে ডিটেলস আলোচনা করতেছি না। বাট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা শুরু হয় 1939 সালে। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারেও কি ছিল, দুইটা দল ছিল, দুইটা মানে সারা বিশ্বের যে দেশগুলো ছিল, স্বাধীন দেশগুলো, সেগুলো দুইটা ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। একটা হলো অক্ষ শক্তি আর একটা হলো মিত্র শক্তি। অক্ষ শক্তিকে ইংরেজিতে বলা হয় এক্সিস পাওয়ার, মিত্র শক্তিকে বলা হয় অ্যালাইড পাওয়ার্স। তো অ্যালাইড পাওয়ার বা মিত্র শক্তিতে কারা ছিল? এই যে প্রথম বিশ্বযুদ্ধে যারা মিত্র শক্তিতে ছিল তারাই, মানে ইউএসএ, ফ্রান্স, ইউকে এবং সোভিয়েত ইউনিয়ন, তারা ছিল
মিত্র শক্তিতে, এবং অক্ষ শক্তিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছিল জার্মানি, ইতালি এবং জাপান। বড় বড় তিনটা দেশ, জাপান, ইতালি আর হলো জার্মানি, এরা ছিল অক্ষ শক্তিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। তো পরবর্তীতে কি হয়ে যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধেও কিন্তু কি হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধটাও থেমে যায় 1945 সালে, যখন আর কি 1945 সালে 6ই আগস্ট এবং 9ই আগস্ট যে দুইটা পারমাণবিক বোমা, নিউক্লিয়ার ওয়েপন ফেলা হয়েছিল জাপানের হিরোশিমাতে এবং নাগাসাকিতে, লিটল বয় এবং ফ্যাটম্যান। এটা যখন ফেলা হইলো বা এটা যখন ব্লাস্ট করলো, পরবর্তীতে অনেক ক্ষয়ক্ষতি হলো, জাপান ভয় পেয়ে গেল প্রচন্ড। পরবর্তীতে জাপান কি করলো, ইউএস এর কাছে আত্মসমর্পণ করলো। পরবর্তীতে শান্তি চুক্তির মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা থেমে যায় 1945 সালের দিকে। এবং এই 1945 সালে কি করা হইলো, 24শে অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এখন আমরা যেটা মনে রাখতে হবে যে জাতিপুঞ্জ গঠিত ছিল 14টা দফার মাধ্যমে, কিন্তু জাতিসংঘটা আবার গঠিত হয়েছে 11টা সম্মেলনের মাধ্যমে। জাতিপুঞ্জ 14 দফার ভিত্তিতে গঠিত হয়েছে এবং জাতিসংঘ গঠিত হয়েছে 11টা কনফারেন্স বা সম্মেলনের মাধ্যমে। এই 11টা কনফারেন্স আবার বিভিন্ন উপমহাদেশে হয়েছে, বিভিন্ন মহাদেশে হয়েছে, বিভিন্ন দেশে হয়েছে, একটা জায়গায় হয়নি। তো 11টা সম্মেলন সম্পর্কে আমরা আজকে ভালো করে জানবো। এন্ড 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘ যখন প্রতিষ্ঠিত হয়, এবং এই জাতিসংঘ প্রতিষ্ঠার পেছনে নেতৃত্ব দানকারী যিনি ছিলেন তার নাম হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। উনিও মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কত প্রেসিডেন্ট হচ্ছে এই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। জাতিসংঘের নামকরণটাও কিন্তু করেছেন এই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। এখন আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট যিনি ক্ষমতায় ছিলেন টানা 12 বছর। মার্কিন যুক্তরাষ্ট্রে নর্মালি অ্যাকর্ডিং টু দেয়ার কনস্টিটিউশন একজন প্রেসিডেন্ট 8 বছর ক্ষমতা থাকতে পারে বা 2বার ক্ষমতা আসতে পারে, কিন্তু এই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট উনি হচ্ছে ক্ষমতায় ছিলেন কত বছর, টানা 12 বছর। উনি হচ্ছে একমাত্র প্রেসিডেন্ট যিনি 12 বছর 8 বছরের অধিক ক্ষমতায় ছিলেন। এবং সবচেয়ে কম দিন ক্ষমতায় ছিলেন কোন প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রে, সবচেয়ে কম দিন কেউ বলতে পারবেন? এনিওয়ান? সবচেয়ে কম দিন ক্ষমতায় ছিল কোন মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট? নিক্সন। নিক্সন পদত্যাগ করছে, বাট নিক্সন মাত্র 31 দিন ক্ষমতায় ছিল। হ্যারিসন নামে একজন প্রেসিডেন্ট, হ্যারিসন একজন প্রেসিডেন্ট, নাম হচ্ছে হ্যারিসন। ঠিক আছে, ওই যে আপনাদের মুক্তিযুদ্ধের সময় যে গান গাইছিল জর্জ হ্যারিসন, আর মানে আমাদের সাধারণ জ্ঞানে দুইটা হ্যারিসন আছে। একটা হ্যারিসন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি সবচেয়ে কম দিন ছিলেন, মাত্র 31 দিন ক্ষমতায় ছিল। এন্ড আরেকটা হ্যারিসন হলো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় একটা কনসার্ট হয়েছিল, কনসার্ট আয়োজন করা হয়েছিল নিউ ইয়র্কে, যুক্তরাষ্ট্রে। তো ওই কনসার্টে একটা ব্যান্ড দল গান গেয়েছিল, ওই ব্যান্ড দলের নাম হলো বিটলস। ওই বিটলস এর গায়ক বা ভোকালিস্ট ছিল জর্জ হ্যারিসন। ঠিক আছে, তো ওই জর্জ হ্যারিসন এন্ড আরেকটা হ্যারিসন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে অল্প দিন ক্ষমতায় থাকা প্রেসিডেন্টের নাম হলো হ্যারিসন। এন্ড যেটা নিয়ে আলোচনা করতেছিলাম যে উইড্রো উইলসন এন্ড ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট যিনি জাতিসংঘের নামকরণ করেছেন এবং টানা 12 বছর ক্ষমতায় ছিলেন। 11টা সম্মেলনের মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এবং জাতিসংঘ প্রতিষ্ঠার যেই মেইন পারপাস ছিল সেম আগের জিনিস, যে যুদ্ধ মানে কোনো বিবদমান দুইটা দেশের মধ্যে যুদ্ধ হলে সেখানে সিজ ফায়ার বা ট্রুস বা যুদ্ধবিরতি আনা বা দুই দেশের মধ্যে সম্পর্কে উন্নয়ন ঘটানো, তারপর হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা, তারপরে মানে ওয়েলফেয়ার হিউম্যানিটেরিয়ান কাজগুলো করা, মানবতার কল্যাণে কাজ করা, মানে philanthropist নামে একটা ওয়ার্ড আছে না, philanthropist, the person who work for the mankind, that person is called philanthropist. So philanthropical কাজকর্ম করে আর কি জাতিসংঘ। এন্ড পরবর্তীতে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়ে গেল 1945-এর 24 অক্টোবর। যখন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় তখন আর কি প্রতিষ্ঠাকালীন সদস্য থাকে 50টা। পরবর্তীতে একদম শেষ দিকে পোল্যান্ড এসে যোগ দেয়, পরবর্তীতে হয়ে যায় 51টা দেশ। তো প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল 51টা। এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ যে জাতিসংঘের
প্রতিষ্ঠাকালীন মেম্বার ছিল কয়টি দেশ? অ্যান্সার কি হবে? 51টি। 51টি। এখন বর্তমানে কয়টা মানে মেম্বার আছে জাতিসংঘে? 193টি। 193টি। এবং সর্বশেষ যে দেশটি জাতিসংঘের মেম্বারশিপ পেয়েছে সেই দেশটার নাম হলো দক্ষিণ সুদান, এবং দক্ষিণ সুদানের রাজধানীর নাম হচ্ছে জুবা। এই দক্ষিণ সুদান সুদান থেকে কি হয়েছে? সুদান থেকে আলাদা হয়ে গেছে। সুদান একটা স্বাধীন দেশ, এবং সুদান থেকে দক্ষিণ সুদান কি হয়ে গেছে? স্বাধীনতা লাভ করছে। যদি কোশ্চেনে দক্ষিণ সুদান কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করেছে, অ্যান্সার দিবেন সুদান থেকে। তো সুদান তো একটা দেশ, দক্ষিণ সুদান আরেকটা দেশ। তো সুদানের একটা জায়গা আছে, নাম হচ্ছে দারফুর। ওই জায়গাটা আর কি একটা মানে কনফ্লিক্ট এরিয়া। তো যদি কোশ্চেন হয় দারফুর নামক যে জনবসতি, এটা কোন দেশে অবস্থিত, আপনার অ্যান্সার দিবেন সুদানে। এন্ড দক্ষিণ সুদান হচ্ছে জাতিসংঘের সর্বশেষ দেশ, এবং বর্তমানে সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতি কিন্তু এই দক্ষিণ সুদানে। সবচেয়ে বেশি ইনফ্লেশন কোন দেশে এখন প্রিভেল করতেছে? দক্ষিণ সুদানে। দক্ষিণ সুদানে। এটা পরীক্ষায় দিতে পারে। এবং জাতিসংঘ যখন প্রতিষ্ঠিত হয়, এই জাতিসংঘ প্রতিষ্ঠার যে মূল যে পারপাস, সেই পারপাস কয়টা? 4টা। মূল যে পারপাস 4টা। এটা নাও দিতে পারে পরীক্ষায়, বাট কিন্তু মানে ব্যাকআপ কোশ্চেন হলে এটা দিতে পারে যে জাতিসংঘের মূল উদ্দেশ্য কয়টা? 4টা। তো সদর দপ্তরটা মনে রাখতে হবে যে জাতিসংঘের যে জাতিসংঘের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে, নিউ ইয়র্কের ম্যানহাটানে। ঠিক আছে, এটা এখানে মনে রাখবে, নিউ ইয়র্কের ম্যানহাটানে। এবং এই নিউ ইয়র্কেই কিন্তু আপনার ওই যে স্ট্যাচু অফ লিবার্টি নামে একটা স্ট্যাচু আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, ওইটা কিন্তু এই নিউ ইয়র্কেই অবস্থিত, হাডসন নদীর তীরে। আর মনে রাখবেন সবাই, নিউ ইয়র্ক শহরটা হচ্ছে একটা নদীর তীরে অবস্থিত। সেই নদীর নাম কি? সেই নদীর নাম হলো হাডসন নদীর তীরে হচ্ছে নিউ ইয়র্কটা অবস্থিত। সো ইউএস এর নিউ ইয়র্কে জাতিসংঘের হেডকোয়ার্টারটা অবস্থিত, এবং নিউ ইয়র্ক শহরটা একটা নদীর তীরে অবস্থিত। সেই নদীর নাম হলো হাডসন। এন্ড ওই যে স্ট্যাচু অফ লিবার্টি, একটা হাতে মশাল এক হাতে বই, একজন ভদ্র মহিলা, তো উনি কিন্তু ওই স্ট্যাচুটা কিন্তু ফ্রান্স গিফট করছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। ফ্রান্স 100 বছর পূর্তিতে স্বাধীনতা, ফ্রান্স গিফট করেছে এই স্ট্যাচু অফ লিবার্টিটা ইউএসএ কে। তো এই স্ট্যাচু অফ লিবার্টিটা নিউ ইয়র্ক শহরে অবস্থিত। ঠিক আছে, তো কোশ্চেন দুইভাবে আসতে পারে, নিউ ইয়র্ক শহরটা কোন নদীর তীরে? হাডসন নদীর তীরে। স্ট্যাচু অফ লিবার্টিটার পাশে যেই নদীটা, সেই নদীটার নাম কি? সো ওই নদীটার নামও হাডসন নদী। সো জাতিসংঘ যেমন প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠার জন্য যে জমিটা ছিল, যে ল্যান্ড, তো এই ল্যান্ডটা দান করছিল রক ফেলার, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ব্যক্তি। রক ফেলার এটা আসতে পারে পরীক্ষায়, যে জমি কে দান করেছে? রক ফেলার। এবং ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পেছনে জমি দান করেছিল নবাব সলিমুল্লাহ। এন্ড জাতিসংঘের প্রতিষ্ঠার পেছনে জমি দান করেছে রক ফেলার। জাতিসংঘের কিন্তু আবার একটা মোটো আছে। মোটো মানে শব্দের অর্থ হলো স্লোগান। যেমন ঢাকা ইউনিভার্সিটিরও একটা মোটো আছে, শিক্ষাই আলো। বিইউপির মোটো হচ্ছে এক্সিলেন্স থ্রু নলেজ। প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা করে মোটো থাকে। ফেসবুকেরও একটা মোটো আছে। ঠিক আছে, ফেসবুকের মোটো হচ্ছে মেবি উই কানেক্ট। তো যাই হোক, মোটো হচ্ছে জাতিসংঘের, সেটা হলো ইট ইজ ইয়োর ওয়ার্ল্ড। ইট ইজ ইয়োর ওয়ার্ল্ড। ঠিক আছে, ইট ইজ ইয়োর ওয়ার্ল্ড, এটা হলো জাতিসংঘের মোটো। আসতে পারে পরীক্ষায়। মোটো শব্দের বাংলা হলো স্লোগান। আপনাদের কি বুঝতে প্রবলেম হচ্ছে? এম আই গোয়িং সো ফাস্ট? জি না ভাইয়া, ঠিক আছে। ওকে, পরবর্তী স্লাইডে যাচ্ছি আমরা। এবার হচ্ছে জাতিসংঘে কিন্তু একটা ফ্ল্যাগ আছে, একটা পতাকা আছে, ফ্ল্যাগ, এবং প্রতীকও আছে। মানে প্রতীককে ইংরেজিতে বলা হয় এমব্লেম, এন্ড ফ্ল্যাগ পতাকা। এন্ড জাতিসংঘের যে পতাকা, সেই পতাকাতে দুইটা কালার আছে। ঠিক আছে, একটা কালার হচ্ছে নীল, মানে নীল কালার, আর একটা হলো সাদা কালার, সাদা ও নীল। জাতিসংঘের ফ্ল্যাগে কয়টা রং আছে? দুইটা, নীল ও সাদা। এই কোশ্চেনটা মনে হচ্ছে সহজ, কিন্তু এই কোশ্চেনটা আসলে খুবই টেকনিক্যাল এবং খুব কনফিউজিং আর কি।
পরীক্ষার হলে গিয়ে আপনারা হচ্ছে মানে একটু কনফিউজড হয়ে যাবেন যখন আর কি লাল নীল লাল সাদা এরকম দেয়া থাকবে, তখন আসলে একটু কঠিন হয়ে যাবে। সো নরমালি আপনারা সবাই মনে রাখবেন যে মৌলিক কালার হচ্ছে তিনটা। মৌলিক কালার কয়টা? মৌলিক কালার হলো তিনটা। সো তিনটা কালার থেকেই আহ আহ মানে অন্যান্য কালার গুলো তৈরি করা হয়। মৌলিক কালার মানে মৌলিক কালার হচ্ছে তিনটা। সো তিনটা কালারের সাথে অন্যান্য অনেক কালার কি করা হয়, মিক্স করে অন্যান্য কালার তৈরি করা হয়। তো সবাই মনে রাখবেন মৌলিক কালার তিনটা। এখন যেটা আপনাদের বাড়ির কাজ, আপনি হচ্ছে এই তিনটা মৌলিক রঙের নাম কি কি এটা আপনারা যেভাবেই হোক ম্যানেজ করবেন, গুগল করে হোক যেভাবেই হোক, আপনারা এটা বই খুঁজেই হোক আপনারা এটা বের করবেন। এটা হোমওয়ার্ক যে মৌলিক তিনটা কালারের নাম কি। তো আমি কোনো আরেকটা ক্লাসে আমার এই কালার নিয়ে আলোচনা করব। তো মনে রাখবেন মৌলিক কালার তিনটা, তিনটা কালার থেকে কি হয় অন্যান্য কালার গুলো তৈরি করা হয়। এবং জাতিসংঘের ফ্ল্যাগে দুইটা কালার, একটা হলো নীল আর একটা হলো সাদা। এবং জাতিসংঘের ফ্ল্যাগের ভেতরে কিন্তু একটা গাছ আছে, একটা গাছের ডাল আছে। সেই গাছটার নাম কি? জলপাই। জলপাই গাছ, হ্যাঁ জলপাই গাছ। সো কোশ্চেন হইতে পারে জাতিসংঘের ফ্ল্যাগের ভেতরে কোন গাছের ডাল আছে, অ্যান্সার হবে জলপাই গাছ। সো জলপাই গাছের যে ডাল বা ইংরেজিতে বলা হয় ব্রাঞ্চ, সো জলপাই গাছের ব্রাঞ্চ বা অলিভ অলিভ ট্রির যে ব্রাঞ্চ, এটা কিন্তু শান্তির প্রতীক। শান্তির প্রতীক তিনটা। সাদা কালার শান্তির প্রতীক, জলপাই গাছের ডাল শান্তির প্রতীক, পায়রা শান্তির প্রতীক। তিনটা জিনিস হচ্ছে পিস সিম্বল, মানে সিম্বল অফ পিস। পায়রা পিজন, এন্ড দেন হলো সাদা, তারপরে হলো জলপাই গাছের ডাল। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। তারপরে হচ্ছে তার মানে জলপাই গাছ গেল, নীল নীল রং গেল, সাদা রং গেল, শান্তির প্রতীক গেল। এবং জাতিসংঘের ফ্ল্যাগে যে ডিজাইনার জোনাল ম্যাকলিন ইউএস এর, এটা দরকার নাই। বাট আমাদের আমাদের দেশের যে ফ্ল্যাগ, আমাদের দেশের যে ফ্ল্যাগ, এই ফ্ল্যাগটা কিন্তু ডিজাইনার কিন্তু দুইজন। আমাদের মুক্তিযুদ্ধের সময় 1971 সালে আসম আব্দুর রব সর্বপ্রথম মানে ফ্ল্যাগটা উত্তোলন করে 2রা মার্চ 1971 সালে। এবং 2রা মার্চে হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা দিবস। পতাকা দিবসটা খুব গুরুত্বপূর্ণ। 2রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস। পরবর্তীতে এই আমাদের যে প্রথম যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যে ফ্ল্যাগটা ছিল, ওই ফ্ল্যাগের যে বৃত্তটা, ওই বৃত্তের ভেতরে কিন্তু আপনারা দেখতে পাবেন একটা হলুদ রঙের মানচিত্র দেয়া ছিল। কিন্তু এখন বর্তমান ফ্ল্যাগে কিন্তু ওই হলুদ রঙের মানচিত্রটা নাই। তো ওই হলুদ মানচিত্র অঙ্কিত যে ফ্ল্যাগটা, ওইটার ডিজাইনার ছিল শিব নারায়ণ দাস। কিন্তু বর্তমান ফ্ল্যাগ যেটাতে মানচিত্র নাই, তো বর্তমান ফ্ল্যাগের যে ডিজাইনার তার নাম হলো পটুয়া কামরুল হাসান। আমাদের দেশের যে প্রতীক এবং পতাকা দুইটারই কিন্তু ডিজাইনার হলো পটুয়া কামরুল হাসান, যার বাড়ি হচ্ছে কুমিল্লাতে এবং যার সমাধিস্থল ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদের পাশে। শিল্পাচার্য জয়নুল আবেদিন, কাজী নজরুল ইসলাম এবং পটুয়া কামরুল হাসান, এই তিনজন ভদ্রলোকের কবরস্থান কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে। এবং কাজী নজরুল ইসলামের কিন্তু ইচ্ছাই ছিল যে তাকে মসজিদের পাশে যাতে কবর দেওয়া হয়। তার একটা মানে কবিতা বা তার একটা গজলের ভেতরে কিন্তু এই তার ইচ্ছাটা প্রকাশ করছিলেন যে মসজিদের ওই পাশে আমারে কবর দিও গো, এরকম কিছু একটা, সামথিং লাইক দ্যাট। তো যাই হোক, ভাইয়া কামরুল হাসানকে পটুয়া বলা হয় কেন? পটুয়া মানে একটা ডাক নাম আর কি তার, পটুয়া বলা হয় পটু কথা থেকে পটুয়া আসছে। এবং শিল্পা আচার্য বলা হয় জয়নুল আবেদিনকে। পটুয়া মানে হচ্ছে যে পটু ছিল তাই। এটার পেছনে হয়তো কারণ থাকতে পারে। এবং এই শিল্পাচার্য জয়নুল আবেদিন কিন্তু খুবই ডেঞ্জারাস ছিল। উনি হচ্ছে উনি কেন এত ফেমাস, কারণ হচ্ছে উনি ফেমাস হচ্ছে উনি দুইটা বিখ্যাত কাজ করছিল। আহ একটা হচ্ছে উনি কিন্তু বলেছিল যে দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পর, একটা ছবি আঁকছিল, একটা ছবি এঁকে ওটার ক্যাপশন দিয়েছিল দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পর। এবং ওই ছবিটা দ্বারা উনি কাকে বুঝাইছেন? উনি বুঝাইছিলেন এরশাদকে, স্বৈর শাসক এরশাদকে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে আপনাদের সবাইকে যে দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে, এটার একটা ছবি আছে। সো ওইটা আর কি ক্যাপশন দিয়েছিল দেশ আজ বিশ্ব বেহায়ার খবর, এটা কামরুল হাসানের দেয়া। এবং আমাদের যে মুক্তিযুদ্ধের সময় যে ইয়াহিয়া খান ছিল না, ইয়াহিয়া খান কিন্তু আপনার ইয়াহিয়া খানের কিন্তু একটা মুখমণ্ডলের একটা স্কেচ এঁকেছিল। এই মানে ওটাকে ক্যারিকেচার বলা হয়। ক্যারিকেচার হচ্ছে একটা কার্টুন ছবির মতো,
মানে ব্যঙ্গাত্মক চিত্রকে ইংরেজিতে বলা হয় ক্যারিকেচার। সো এই ক্যারিকেচার এঁকেছিল ইয়াহিয়া খানের মুখমণ্ডলে, মানে রাক্ষসের মতো। ওইখানে ওটার ক্যাপশন দিছিল কামরুল হাসান যে এই এই জানোয়ারদের হত্যা করতে হবে। সো একটা হচ্ছে এই জানোয়ারদের হত্যা করতে হবে, এটা এঁকেছিল ইয়াহিয়া খানের মুখমণ্ডলের ক্যারিকেচার। এটাও এঁকেছিল পটুয়া কামরুল হাসান। এন্ড দেন হচ্ছে এরশাদ বিরোধী আন্দোলনের সময় পটুয়া কামরুল হাসান একটা ছবি এঁকেছিল এবং ওটার ক্যাপশন দিয়েছিল যে দেশ আজ বিশ্বব্যাহার খপ্পরে। সো দেশ আজ বিশ্বব্যাহার খপ্পর একটা ক্যাপশন, খুবই ইন্টারেস্টিং, মানে আমাদের কালচারের সাথে রিলেটেড, এটা অনেক জায়গায় পাবেন। তারপরে হচ্ছে এই জানোয়ারদের হত্যা করতে হবে, একটা রাক্ষসের ছবি, ছবিটা দেখাইতে পারলে আপনাদের ভালো হইতো, বাট এখন সম্ভব হচ্ছে না। তো দেশ আজ বিশ্বব্যাহার খপ্পরে, এই জানোয়ারদের হত্যা করতে হবে, দুইটা ক্যাপশন, এবং দুইটা ক্যাপশন দিয়েছে কে? পটুয়া কামরুল হাসান। একটা এরশাদের জন্য আর একটা হচ্ছে ইয়াহিয়া খানের জন্য। তো বুঝতে পেরেছেন আমার কথা? জি। আচ্ছা, বাংলাদেশের পতাকা এবং প্রতীক দুইটারই ডিজাইনার তাহলে কে? পটুয়া কামরুল হাসান। পটুয়া কামরুল হাসান। এবং মানচিত্র অঙ্কিত মুক্তিযুদ্ধের সময় যে ফ্ল্যাগটা ছিল, সেই ফ্ল্যাগটার ডিজাইনার কে ছিল? প্রথম শিবনারায়ণ দাস। হ্যাঁ, প্রথম যে মানচিত্র অঙ্কিত যে ফ্ল্যাগটা ছিল ওটার ডিজাইনার ছিল শিবনারায়ণ দাস। এবং বাংলাদেশের যে মানচিত্রটা এটা কিন্তু বাংলাদেশের যে ম্যাপটা, এটা কে আঁকছে কেউ বলতে পারবেন? কে এঁকেছে? মেজর জেমস র্যানেল। জেমস র্যানেল বাংলাদেশের ম্যাপটা এঁকেছে সর্বপ্রথম কে? মেজর জেমস র্যানেল। ম্যাপটা সর্বপ্রথম এঁকেছে বাংলাদেশের মেজর জেমস র্যানেল। এবং বাংলাদেশের সাথে ভারতের যে সীমানা রেখাটা, এই সীমানা রেখাটা চিহ্নিত করছিল রেড ক্লিফ। এবং বাংলাদেশ ভারত পাকিস্তানের সাথে যে সীমা রেখাটা, এটার নাম হচ্ছে রেড ক্লিফ লাইন। ঠিক আছে, ব্রিটিশ মানে একজন ব্রিটিশ নাম হচ্ছে রেড ক্লিফ। তো এই রেড ক্লিফ কি করছে? বাংলাদেশ, ভারত এবং হচ্ছে পাকিস্তানের সীমা রেখাটা অঙ্কন করছে। ঠিক আছে, 1947 সালে দেশ ভাগ করে দিয়ে গেছে না? তো দেশটা কিভাবে ভাগ হয়েছে, কোন রেখার মাধ্যমে? দেশটা ভাগ হয়েছিল রেড ক্লিফ রেখার মাধ্যমে। বুঝতে পারছেন? তো বাংলাদেশ ভারতের সাথে কিন্তু রেড ক্লিফ, বাংলাদেশ ভারত পাকিস্তান তিন দেশের সাথে রেড ক্লিফ লাইনটা রিলেটেড। বাংলাদেশের ফ্ল্যাগ সর্বপ্রথম আঁকছিল শিবনারায়ণ দাস, মানচিত্র আঁকছে মেজর জেমস রেনেল। এগুলো খুব বেসিক ইনফরমেশন। তো যেটা নিয়ে আলোচনা করতেছিলাম জাতিসংঘের প্রতীক এবং পতাকা। এবার আসেন জাতিসংঘের ভাষা, ল্যাঙ্গুয়েজ। তো জাতিসংঘের ভাষাটা হচ্ছে 6টা। ঠিক আছে, তো জাতিসংঘের ভাষা হচ্ছে 6টা। তো 6টা ভাষার মধ্যে প্রথম যে ভাষাটা সেটা হলো ইংরেজি। ইংলিশ হচ্ছে একটা আন্তর্জাতিক মাতৃভাষা। এবং তারপরে হলো চাইনিজ ভাষা। ধারণা করা হয় বা বলা হয় যে পৃথিবীতে সবচেয়ে কোন ভাষাভাষীর মানুষ সবচেয়ে বেশি কথা বলে, সেটা হবে ম্যান্ডারিন ভাষা। ম্যান্ডারিন, চায়নার মানুষ হচ্ছে ম্যান্ডারিন ভাষায় কথা বলে, মান্দারিন ভাষায় কথা বলে। সবচেয়ে বেশি ভাষায় কথা বলে কোন কোন ভাষার মানুষ সবচেয়ে বেশি কথা বলে? সেটা হলো ম্যান্ডারিন। হ্যাঁ, ম্যান্ডারিন। এটা চায়নাতে আছে আর কি। তো আরেকটা জিনিস মনে রাখবেন, যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ হচ্ছে আফটার ইংলিশ, ফ্রেঞ্চ হচ্ছে মানে আন্তর্জাতিক ভাষা হিসেবে ট্রিট করা হয়। মানে ইংরেজির পরে হচ্ছে ফ্রেঞ্চ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট করা হয়। মানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা মোটামুটি বিভিন্ন দেশে কিন্তু ফরাসি ভাষাটা প্রচলিত। এবং আমাদের ভারতবর্ষেও কিন্তু আপনার কি ছিল, ভারতবর্ষ কিন্তু বাংলা ছিল না বা আরবি ছিল না, ভারতবর্ষে কিন্তু আপনার হচ্ছে ফার্সি ভাষা ছিল। ইংরেজরা ফার্সি ভাষা প্রচলন করছিল, ফার্সি ভাষার প্রচলন ছিল আমাদের এই ভারতবর্ষে। ফরাসি না, মানে ফার্সি ভাষা ছিল। ঠিক আছে, আমরা কিন্তু আমাদের ভারতবর্ষে হিন্দি, তারপরে হচ্ছে এই যে উর্দু, তারপরে হচ্ছে ফরাসি, এই যে ইংরেজি, এগুলোর প্রিভেল করতো না। আমাদের এখানে তখন ছিল ফার্সি ভাষা ভারতবর্ষে। তো মনে রাখবেন সবাই যে জাতিসংঘের ভাষা হচ্ছে 6টা। একটা হলো ইংরেজি ভাষা, যেটা আন্তর্জাতিক ভাষা। চাইনিজ ভাষা, চায়না ম্যান্ডারিন হচ্ছে সবচেয়ে বেশি মানুষ কথা বলে ম্যান্ডারিন ভাষায়। ফ্রেঞ্চ হচ্ছে সেকেন্ড ইন্টারন্যাশনাল মানে ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ। আরবি ভাষা, তারপর স্পেনের মানুষ যে ভাষায় কথা বলে, এবং রাশিয়ান মানুষ যে ভাষায় কথা বলে। সো মজার ঘটনা যেটা, সেটা হচ্ছে যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা, এটা কিন্তু
ইংরেজি এবং ফ্রেঞ্চ মানে দুইটাই মনে করেন যে এটার অ্যালফাবেট সেম, মানে আলফাবেট বর্ণমালা সেম, মানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশের আলফাবেট বর্ণমালা একদম সেম। আমি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের উপরে 6 মাসের একটা কোর্স করেছিলাম, আমাদের ইউনিভার্সিটিতে একটা কোর্স ছিল ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, এটা সবার জন্য ম্যান্ডেটরি, থার্ড ল্যাঙ্গুয়েজ। তো মানে মাতৃভাষাকে বলা হয় ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং ইংরেজিকে বলা হয় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। থার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনি যদি তৃতীয় কোনো ভাষা শিখেন, ইংরেজি এবং আপনার মাতৃভাষা ছাড়া, ওটা হবে থার্ড ল্যাঙ্গুয়েজ। তো ফ্রেঞ্চ হচ্ছে মানে এটার অ্যালফাবেট গুলো ABCD এগুলো সবই হচ্ছে ইংরেজির মতোই, নতুন করে কোনো লেখা শিখতে হবে না, কিন্তু জাস্ট উচ্চারণ প্রোনাউন্সিয়েশন গুলো ডিফারেন্ট। সো এটা কিন্তু মনে রাখবেন। এবং কানাডার কিন্তু ইংরেজি ভাষার প্রচুর প্রচলন আছে এবং পাশাপাশি ফ্রেঞ্চ ভাষারও অনেক প্রচলন আছে। কানাডা বা কানাডার একটা শহর নাম হচ্ছে ভ্যানকুভার, এই ভ্যানকুভারের মানুষ ফ্রেঞ্চ ভাষায় কথা বলে। ফ্রেঞ্চ ভাষাটা মোটামুটি সহজ। তো ইংলিশ, চাইনিজ, ফ্রেঞ্চ, আরবি, স্প্যানিশ এন্ড রুশ, 6টা ল্যাঙ্গুয়েজ। এবং যে বহু ভাষায় কথা বলে তাকে বলা হয় মাল্টিলিঙ্গুয়াল, যে দুইটা ভাষায় কথা বলে তাকে বলা হয় বাইলিঙ্গুয়াল। মাল্টিলিঙ্গুয়াল মানে অনেক ভাষায় কথা বলে। যেমন বাংলাদেশের একজন বিখ্যাত মাল্টিলিঙ্গুয়াল ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি 12টা ভাষা পারতেন। কয়টা ভাষা পারতো? 12টা ভাষা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবরস্থানও কিন্তু গ্রেভইয়ার্ডও হলো এই ঢাকা ইউনিভার্সিটিতেই অবস্থিত, এবং তার নামে একটা হলও ছিল, শহীদুল্লাহ হল। হল এখনো আছে, শহীদুল্লাহ হল, ঢাকা ইউনিভার্সিটিতে। তো বাংলাদেশের মানে 1 নাম্বার ভাষাবিদ হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, 12টা ভাষা পারতেন। যে বেশি ভাষায় কথা বলতে পারে তাকে বলা হয় মাল্টিলিঙ্গুয়াল, যে 2টা ভাষায় কথা বলে তাকে বলা হয় বাই লিঙ্গুয়াল, যে কোনো কথাই বলতে পারে না তাকে বলা হয় ডাম, বোবা। নর্মালি যারা বোবা হয় মানে যারা কানে মানে বধির হয় তারা আসলে কথা বলতে পারে না, মানে যে আর কি বোবা সে আসলে কানেও শোনে না। ঠিক আছে, যাই হোক, জানার জন্য আসলে বললাম। তো 6টা ভাষা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, চাইনিজ, ফ্রেঞ্চ, আরবি, স্প্যানিশ এন্ড রুশ। কিন্তু এই 6টা ভাষা হলেও জাতিসংঘের আসলে অফিসিয়াল বা কার্যকরী ভাষা হচ্ছে ইংলিশ ও ফ্রেঞ্চ। এটা পরীক্ষা আসতে পারে যে জাতিসংঘের অফিসিয়াল বা কার্যকরী ভাষার নাম কি। অ্যান্সার কি হবে? ইংরেজি ও ফ্রেঞ্চ। ঠিক আছে, তারপরে একটা জিনিস মনে রাখবেন যে জাতিসংঘের মানে 7ম ভাষা হিসেবে প্রস্তাব করা হয়েছে আমাদের বাংলা ভাষাকে। ঠিক আছে, আমাদের যে বাংলা ভাষা, পৃথিবীর একমাত্র দেশ যারা ভাষার জন্য যুদ্ধ করছে, এই বাংলাদেশটার 7ম মানে বাংলা ভাষাটাকে 7ম জাতিসংঘের ভাষা হিসেবে প্রস্তাব করা হয়েছে। এখন এটা কি প্রপোজড অবস্থায় আছে। জাতিসংঘের তো সদস্য দেশ 193টা, আমরা একটু আগে আলোচনা করেছি, বাট কিছু দেশ আছে স্বাধীন কিন্তু তারপরে তারা জাতিসংঘের মেম্বার না, এবং সেই দেশগুলোর নাম কি কি? জাতিসংঘের মেম্বার নয়, এটা খুব গুরুত্বপূর্ণ। একটা হলো তাইওয়ান। তাইওয়ান তো স্বাধীনতা হারায় ফেলছে কার কাছে? চীনের কাছে। তাইওয়ান একটা স্বাধীন দেশ না, তো স্বাধীন না হওয়ার কারণে তাইওয়ান কি করে জাতিসংঘের সদস্যপদ হারায় ফেলেছে, তাইওয়ানের সদস্যপদ নাই। কসোভো একটা স্বাধীন দেশ, কসোভোরও কি নাই? কসোভো কিন্তু আপনার ইউরোপ মহাদেশে অবস্থিত, ইউরোপের একটা কান্ট্রি। 2008 সালে সার্বিয়া থেকে স্বাধীনতা লাভ করছে কসোভো। তো এই কসোভো হচ্ছে জাতিসংঘের মেম্বারশিপ নাই। ফিলিস্তিন বা প্যালেস্টাইন, প্যালেস্টাইন যেহেতু একটা পরাধীন দেশ, মানে নিজ দেশই পরাধীন। প্যালেস্টাইন স্বাধীনতা একটা সময় ছিল, বাট মানে সার্বভৌমত্ব হারাই ফেলছে। তো ফিলিস্তিনেরও কিন্তু কি নাই? জাতিসংঘের মেম্বারশিপ নাই। ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটি তো একটা হলি সিটি নামে পরিচিত, মানে পবিত্র দেশ হিসেবে, হলি সিটি হিসেবে কাউন্ট করা হয় ভ্যাটিকান সিটিকে, যেখানে খ্রিস্টান ধর্মযাজকরা থাকে। তো ভ্যাটিকান সিটিরও জাতিসংঘের কি নাই? মেম্বারশিপ নাই। ভ্যাটিকান সিটি একটা স্বাধীন দেশ, কসোভো একটা স্বাধীন দেশ, ফিলিস্তিন স্বাধীন দেশ নয়, তাইওয়ানও স্বাধীন দেশ নয়। তো এই 4টা দেশের কি নাই? জাতিসংঘের মেম্বারশিপ কিন্তু নাই। কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবেন যে জাতিসংঘের অবজারভেটরি কান্ট্রি হিসেবে দায়িত্ব পালন করে কিন্তু এই ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন। জাতিসংঘের পর্যবেক্ষক দেশ হিসেবে কাজ করে কোন দুটি দেশ?
ফিলিস্তিন ও তাইওয়ান। ভ্যাটিকান সিটি আর ভ্যাটিকান সিটি আর ফিলিস্তিন। ফিলিস্তিন। ফিলিস্তিন, হ্যাঁ এটা পরীক্ষা আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ যে জাতিসংঘের পর্যবেক্ষক দেশ নিচের কোনটি? অ্যান্সার হবে আইদার ভ্যাটিকান সিটি অর ফিলিস্তিন। এন্ড কসোভো তাইওয়ান এদের হচ্ছে কি নাই, আহ, মানে জাতিসংঘের মেম্বারশিপ নেই। একটা জিনিস মনে রাখবেন, একটা স্বাধীন দেশ হতে হলে কয়টা জিনিস দরকার? চারটা জিনিস দরকার। একটা স্বাধীন দেশ হতে হলে চারটা বেসিক জিনিস দরকার। সে চারটা বেসিক জিনিস কি কি? একটা হলো পপুলেশন, একটা জনগোষ্ঠী থাকতে হবে। তারপরে হচ্ছে সভরেইনটি থাকতে হবে বা সার্বভৌমত্ব থাকতে হবে। তারপরে 3 নাম্বার হচ্ছে আহ 3 নাম্বার কি, একটা নির্দিষ্ট টেরিটরি থাকতে হবে। আর 4 নাম্বার হলো একটা গভর্নমেন্ট থাকতে হবে। So, প্রথমে একটা সরকার থাকতে হবে, একটা গভর্নমেন্ট থাকতে হবে, দেন হচ্ছে সভরেইনটি বা সার্বভৌমত্ব থাকতে হবে। 3 নাম্বার হলো একটা নির্দিষ্ট টেরিটরি থাকতে হবে, একটা ভূখণ্ড থাকতে হবে। 4 নাম্বার হলো একটা দেশ মানে একটা জনগণ থাকতে হবে। তো জনগণ, সার্বভৌমত্ব বা সভরেইনটি, একটা টেরিটরি নির্দিষ্ট ভূখণ্ড, আর একটা হলো সরকার। চারটা জিনিস না থাকলে আপনি কি না, আপনি একটা স্বাধীন দেশ কিন্তু ক্রিয়েট করতে মানে স্বাধীন দেশ হিসেবে রেকগনাইজড হবে না বা স্বীকৃতি দিবে না। চারটা জিনিস দরকার একটা স্বাধীন দেশে, চারটা গুণাবলী থাকে, এলিমেন্টস থাকে: সভরেইনটি বা সার্বভৌমত্ব, জনগণ বা পপুলেশন, টেরিটরি বা একটা নির্দিষ্ট ভূখণ্ড, আরেকটা হলো সরকার বা গভর্নমেন্ট। চারটা জিনিস হতে হয় একটা স্বাধীন দেশ হতে হলো। তো তাইওয়ানের যেটা নাই যেটা হচ্ছে সার্বভৌমত্ব নাই, বাকি সবকিছুই আছে। ফিলিস্তিনেরও সার্বভৌমত্ব নাই। সার্বভৌমত্ব হচ্ছে নিজের দেশকে কন্ট্রোল করার পাওয়ার, আমার উপরে যাতে অন্য কেউ হস্তক্ষেপ না করতে পারে, সেই পাওয়ারটাই হলো সার্বভৌমত্ব। তো সার্বভৌমত্ব নাই, ঠিক আছে। এমন ধরেন বাংলাদেশের ভেতরে মায়ানমার প্রবেশ করে বাংলাদেশের চিটাগাং পার্বত্য চট্টগ্রামটা নিয়ে গেল, ঠিক আছে, আমরা কিছুই করতে পারলাম না, আমাদেরকে কেউ হেল্প করলো না, তার মানে কি আমাদের কিন্তু সার্বভৌমত্ব নাই। এটাই হলো আসলে সভরেইনটি, ঠিক আছে। তো দুইটা জিনিস, একটা হলো পর্যবেক্ষক দেশ আর একটা হলো সদস্য নয়। এটা এখান থেকে একটা কোশ্চেন দিতে পারে, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন এগুলো। এবার যেটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে 11টা সম্মেলন, 11টা কনফারেন্স হয়েছে জাতিসংঘ প্রতিষ্ঠার পেছনে। সেই 11টা সম্মেলনের মধ্যে যে প্রথম, সবগুলো দরকার নেই বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলো আলোচনা করি। প্রথম যে সম্মেলনটা, সেই সম্মেলনটার নাম হলো লন্ডন ঘোষণা। এটা জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম ঘোষণা, এটা মনে রাখবেন সবাই। এবং জাতিসংঘেও প্রতিষ্ঠার পেছনে আরেকটা সম্মেলন হয়েছিল, সেটা আর কি একটা রণতরীর ভেতরে, একটা জাহাজের ভেতরে। সেই জাহাজটার নাম হচ্ছে প্রিন্সেস অফ ওয়েলস নামক একটা রণতরীতে একটা কনফারেন্স হয়। সেই কনফারেন্সটার নাম হলো আটলান্টিক সনদ। আটলান্টিক মহাসাগরের একটা নদীর মানে আটলান্টিক মহাসাগরের একটা রণতরীতে এই সম্মেলনটা হয়েছে, তাই আর কি এই আটলান্টিক সনদটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম কন্ট্রাক্ট হচ্ছে এই আটলান্টিক সনদ। তো পরীক্ষা যেটা আসতে পারে যে প্রিন্সেস অফ ওয়েলস হচ্ছে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হওয়ার পেছনে ব্যবহৃত রণতরী, এটা পরীক্ষায় দিতে পারে, প্রিন্সেস অফ ওয়েলস। তারপরে যেটা ওয়াশিংটন ডিসি সম্মেলন, আপনারা সবাই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হলো ওয়াশিংটন ডিসি, এবং জর্জ ওয়াশিংটন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার জনক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই জর্জ ওয়াশিংটন হচ্ছে আপনার শুধুমাত্র হোয়াইট হাউসে থাকে নাই, এবং বাকি যত প্রেসিডেন্ট আছে তারা সবাই আর কি হোয়াইট হাউসে থেকেছেন, বাট জর্জ ওয়াশিংটন একমাত্র প্রেসিডেন্ট যিনি হোয়াইট হাউসে বসবাস করেন। এবং জাতির জন্য কেন করেন, রাগ করেছিলেন, তিনি কি ডিসস্যাটিসফাইড ছিলেন, বা হোয়াইট হাউস কি তার পছন্দ হয়নি, এরকম কিছু নেই। তখন হোয়াইট হাউস ছিল না, হোয়াইট হাউস তখন আন্ডার কনস্ট্রাকশনে ছিল বা নির্মাণাধীন ছিল। তো এটা মনে রাখবেন সবাই। এবং এই হোয়াইট হাউসে কিন্তু ব্রিটিশরা আগুন লাগাই দিছিল, ঠিক আছে, ব্রিটিশরা কিন্তু হোয়াইট হাউস পুরাই দিছিল। আর আপনারা সবাই জানেন হোয়াইট হাউস কিন্তু আপনার মানে ইউএসএ স্বাধীনতা লাভ করছে কিন্তু ইংল্যান্ড থেকে, ইউকে থেকে স্বাধীনতা লাভ করছে ইউএসএ। মানে এই যুক্তরাষ্ট্র বর্তমানে সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র, তারাও কি হয়েছে, ডোমিনেটেড ছিল, তাদের দেশেও কলোনাইজেশন ছিল, বেশি মানে কি বলে এটাকে, উপনিবেশবাদ কিন্তু ছিল এই
ইউএসএ তে 13টা বড় বড় কলোনি ছিল ব্রিটেনের। পরবর্তীতে 1776 সালে 4 জুলাই কি হয়, এই 13টা কলোনি কি হয়, স্বাধীনতা লাভ করে। এবং এটাই আসলে ইউএসএ স্বাধীনতা। এই জন্য দেখবেন ইউএসএ ফ্ল্যাগের ভেতরে মানে 13টা দাগ আছে, আড়াআড়ি, ঠিক আছে, 13টা দাগ আছে। 13টা দাগ দ্বারা বোঝায় হচ্ছে এই ইউএস এর 13টা কলোনি ছিল, এই 13টা কলোনিকে বুঝায়, ঠিক আছে। তো যেটা নিয়ে আলোচনা করতেছিলাম যে ওয়াশিংটন ডিসি সম্মেলন, জাতিসংঘের নামকরণটা আসলে করা হয় এই ওয়াশিংটন ডিসি সম্মেলনের মাধ্যমে। আর নামকরণটা করেছিল কে? জর্জ ওয়াশিংটন। না, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। উনি হচ্ছে জাতিসংঘের প্রধান উদ্যোক্তা এবং উনি হচ্ছে জাতিসংঘটা প্রতিষ্ঠা করেছে। তারপরে যেটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কাসাব্লাঙ্কা সম্মেলন। এটা আফ্রিকায় অনুষ্ঠিত একমাত্র সম্মেলন কাসাব্লাঙ্কা সম্মেলনটা। এবং কাসাব্লাঙ্কা সম্মেলনটা হচ্ছে আফ্রিকার কোন দেশে অবস্থিত? মরক্কোতে। এই যে ইবনে বতুতার বাড়ি ছিল না মরক্কো, সো মরক্কোর কাসাব্লাঙ্কা শহরেই হচ্ছে আফ্রিকার একমাত্র সম্মেলনটা অনুষ্ঠিত হচ্ছে। এবং এশিয়া মহাদেশের যে একমাত্র সম্মেলন সেটার নাম হচ্ছে তেহরান সম্মেলন। এটা এশিয়ার একমাত্র সম্মেলন, ইরানে হয়েছিল। ইরানের যে রাজধানী তেহরান, এই তেহরানই হচ্ছে এই এশিয়া মহাদেশের মধ্যে একমাত্র সম্মেলন হয়েছে। তারপরে যে দুইটা সম্মেলন, এই দুইটা সম্মেলন খুব বেশি গুরুত্বপূর্ণ। একটা হলো ব্রিটেন উডস সম্মেলন আর একটা হলো ইয়াল্টা সম্মেলন। এবং ব্রিটেন উডস সম্মেলনের মাধ্যমে কি করা হয়, ওই যে দুইটা প্রতিষ্ঠান গঠিত হয়, একটা নাম হলো আইএমএফ এবং আরেকটা হলো ওয়ার্ল্ড ব্যাংক। সো কোশ্চেন হয় যে যদি কোন সম্মেলনের মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংক গঠিত হয়, অ্যান্সার হবে ব্রিটেন উডস সম্মেলন। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যে ইউএস ডলারকে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ঘোষণা করা হয় এই ব্রিটেন উডস সম্মেলনের মাধ্যমে। তো তিনটা গুরুত্বপূর্ণ জিনিস, মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারকে আন্তর্জাতিক কারেন্সি হিসেবে ঘোষণা করা হয়, তারপরে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয়, তারপর আইএমএফ প্রতিষ্ঠিত হয়। কোন সম্মেলনের মাধ্যমে? ব্রিটেন উডস। ব্রিটেন উডস সম্মেলনের মাধ্যমে। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, এটা এই জন্য আমি রেড মার্ক করে দিয়ে রেখেছি। তারপর ইয়াল্টা সম্মেলন, এটা আরো গুরুত্বপূর্ণ, কারণ এই ইয়াল্টা সম্মেলনের মাধ্যমে কি করা হয়, 5টা স্থায়ী দেশকে ভেটো ক্ষমতা দেওয়া হয়। আমরা আর কি ভেটো ক্ষমতা, স্থায়ী দেশ, এগুলো নিয়ে এখনই আলোচনা করবো, বাট একটু পরে। সবাই মনে রাখবেন ইয়াল্টা সম্মেলনের মাধ্যমে 5টা স্থায়ী দেশকে কি দেওয়া হয়, ভেটো ক্ষমতা দেওয়া হয়। আর ইয়াল্টা হলো একটা শহরের নাম, এটা আপনার ইউক্রেনে অবস্থিত। এটা কোথায় অবস্থিত? ইউক্রেন। ইউক্রেন। এটা পরীক্ষায় আসতে পারে যে ইয়াল্টা সম্মেলনের মাধ্যমে কোন ক্ষমতা দেওয়া হয়, ভেটো ক্ষমতা। সো ব্রিটেন উডস সম্মেলন, ইয়াল্টা সম্মেলন, কাসাব্লাঙ্কা, তেহরান সম্মেলন, আটলান্টিক সম্মেলন, এই 11টা সম্মেলনের মাধ্যমে এইখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। এর মধ্যে থেকে ব্রিটেন উডসটাই সবচেয়ে বেশি আসে পরীক্ষায়, ঠিক আছে। ওকে, এবার আসেন জাতিসংঘ পরিচালিত কিন্তু দুইটা ইউনিভার্সিটি আছে। একটা হচ্ছে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, যেটা জাপানে অবস্থিত, আরেকটা হলো জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়, যেটা কোস্টারিকাতে অবস্থিত, ঠিক আছে। সো জাতিসংঘ বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা জাপান আর একটা হলো কোস্টারিকায় অবস্থিত। একটাতে শান্তি আছে আর একটা শান্তি নাই, ঠিক আছে। শান্তি সহ হচ্ছে কোস্টারিকাতে, শান্তি ছাড়া হলো জাপান। এবং মজার ঘটনা হচ্ছে এই যে ইউনিভার্সিটি গুলো জাপান এবং কোস্টারিকা, এগুলোর প্রধানকে বলা হয়, এইসব ইউনিভার্সিটির প্রধানকে বলা হয় রেক্টর। যেমন আমাদের বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয় প্রধানকে বলা হয় ভাইস চ্যান্সেলর বা ভিসি, বাট এই জাতিসংঘের বিশ্ববিদ্যালয়ের প্রধানকে বলা হয় রেক্টর। কি বলা হয়? রেক্টর। হ্যাঁ, রেক্টর, এক্স্যাক্টলি। তারপরে হচ্ছে জাতিসংঘের নামকরণটা তো আমি আগেই বলেছি, মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের নামকরণ করেন টানা 12 বছর ক্ষমতায় থাকা মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ঠিক আছে। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, জাতিসংঘের মানে জাতিসংঘ তো আসলে বেসিক্যালি ছয়টা পার্ট। জাতিসংঘের আসলে মানে 6টা আর কি বড় বড়
সংস্থা নিয়ে গঠিত জাতিসংঘ। তো জাতিসংঘের 6টা পরিষদের মধ্যে এটা নিয়ে আমরা এখনই আলোচনা করব। 6টা সংস্থার মধ্যে বা অর্গানের মধ্যে একটা অর্গান হচ্ছে সাধারণ পরিষদ বা জেনারেল অ্যাসেম্বলি। তো এই সাধারণ পরিষদের অধিবেশন প্রতি বছর আসলে বসে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন নিয়মিত বসে প্রতি বছরের সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। এটা পরীক্ষায় দিতে পারে যে জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন বসে কোন মাসে। অ্যান্সার কি হবে? সেপ্টেম্বর সেপ্টেম্বর মাস, মাসের তৃতীয় মঙ্গলবার। তৃতীয় মঙ্গলবার, হ্যাঁ। তারপরে চাঁদাকে ইংরেজিতে বলা হয় সাবস্ক্রিপশন। তো জাতিসংঘটা আসলে কিভাবে পরিচালিত হয়, এটা হচ্ছে তাদের যে 193টা দেশ, এই 193টা দেশ হচ্ছে চাঁদা দেয় প্রতি বছর। এই চাঁদাটার ভিত্তিতে জাতিসংঘ আসলে পরিচালিত হয়। জাতিসংঘের তো অনেক অফিসিয়ালস আছে, অনেক ব্যুরোক্র্যাট আছে, অনেক মহাসচিবরা আছে, সচিবালয় আছে। যারা স্টাফ থাকে তাদেরকে যে বেতন দেয় সেটা আসলে কিসের ভিত্তিতে দেয়? সো জাতিসংঘ তো একটা নন প্রফিটেবল ইনস্টিটিউশন, তাই না? এটা তো একটা বিজনেস ফার্ম আবার কর্পোরেট না, এটা একটা ভলান্টারি অর্গানাইজেশন। তো এই জাতিসংঘ পরিচালিত হয় সদস্য দেশের চাঁদার ভিত্তিতে, এবং একটা রাজনৈতিক দলও কিন্তু পরিচালিত হয় ওই রাজনৈতিক দলের যারা নেতা থাকে বা পদধারী শীর্ষস্থানীয় নেতা, তাদের চাঁদার ভিত্তিতে। কিন্তু এটা আসলে আমাদের দেশে তো এটা মাত্র মানে এটা অতটা ইফেক্ট নাই, নামমাত্র চাঁদা দেয় সবাই, কিন্তু করাপশনের মাধ্যমে হচ্ছে দেশ মানে দল পরিচালিত হয়। কিন্তু অন্যান্য দেশে, যে দেশে ডেমোক্রেসি আছে বা ট্রান্সপারেন্সি আছে, যেমন বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গুলো, ওদের দেশে কিন্তু করাপশন খুবই কম। মানে তারপর হচ্ছে ওদের দেশের নাগরিকরা সবচেয়ে বেশি ট্যাক্স দেয়, ঠিক আছে। তারপরে হচ্ছে ওদের দেশে হচ্ছে আপনার ডেমোক্রেসিটা অনেক বেশি, রুল অফ লটা অনেক বেশি, বাক স্বাধীনতাটা অনেক বেশি। এই জন্যই ওদের দেশগুলোকে বলা হয়, ওই যে সুইডেনকে বলা হয় কল্যাণমূলক রাষ্ট্র। পৃথিবীর প্রথম কল্যাণমূলক রাষ্ট্র হচ্ছে সুইডেন। কেন বলা হয়? কারণ এই যে ওদের ডেমোক্রেসি আছে, করাপশন আছে, তারপর করাপশন নাই, ডেমোক্রেসি আছে, বাক স্বাধীনতা আছে, হাইয়েস্ট ট্যাক্স দেয়। তো ওদের দেশগুলো অনেক শান্তিপ্রিয়, অনেক উন্নত। তো এটাই আর কি, যে জাতিসংঘের পরিচালিত জাতিসংঘের মেম্বার দেশগুলো চাঁদার ভিত্তিতে। এখন চাঁদার পরিমাণটা আসলে কিসের উপরে বেস করবে? চাঁদাটা আসলে দেওয়া হয় একটা দেশের যে মোট বাজেটের 25%। একটা দেশ চাঁদা দিতে পারবে তার যে দেশে যে বাজেটটা পেশ করা হয় প্রতি বছর, ওই বাজেটের 25%। জাতিসংঘ সবচেয়ে বেশি চাঁদা দেয় হচ্ছে ইউএসএ, 22% চাঁদা দেয়। কিন্তু বাংলাদেশ দেখেন, বাংলাদেশ চাঁদা দেয় কত কত, এটা একটু মনে রাখেন। বাংলাদেশ জাতিসংঘের চাঁদা দেয়, এটা পরীক্ষা আসতে পারে, 0.01%, মানে সর্বশেষ ডিজিট যেটা সেটা দেয় 0.01%। মানে আমাদের দেশে যে বাজেটটা হয় সেই বাজেটের 0.01% হচ্ছে চাঁদা দেয় বাংলাদেশ। বুঝতে পারছেন? এটা পরীক্ষায় কিন্তু দিতে পারে। এটা মানে দেখলে একটু হাস্যকর, হিলারিয়াস মনে হয়, বাট আসলে ইটস ট্রু। বেশি চাঁদা দেয় হচ্ছে ইউএসএ, 22% দেয় তাদের দেশের মোট বাজেটে। সো চাঁদা সম্পর্কে কি ক্লিয়ার না ব্যাপারটা? জি ওকে। ভাইয়া, চীন কত পার্সেন্ট দেয়? চীন মনে হয় 12 থেকে 16% মতো দেয়, বেশি দেয় না চীন। 16%, 12 থেকে 16%-এর মধ্যে দেয়। অনেক আগে পড়েছিলাম তো। এগুলো তো আবার হচ্ছে হয় মানে চেঞ্জ হয়, এগুলো তো কনস্ট্যান্ট চেঞ্জেবল, এগুলো চেঞ্জ হয়। চীনেরটা দিবে না, ইউএসএরটা বা বাংলাদেশেরটা আসতে পারে। তারপরে দেখেন আন্তর্জাতিক জাতিসংঘের আসলে দুইটা কোর্ট আছে। জাতিসংঘ পরিচালিত কয়টা কোর্ট আছে? দুইটা না, জাতিসংঘ পরিচালিত একটাই কোর্ট আছে। সো এটা মনে রাখতে হবে। জাতিসংঘ পরিচালিত যে কোর্টটা, সেই কোর্টটার নাম হলো আন্তর্জাতিক আদালত বা আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটার ফুল ফর্ম। সবাই মনে রাখবেন যে এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসটা হচ্ছে জাতিসংঘ পরিচালিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটা অবস্থিত হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে। সো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কিন্তু মানে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায় না, একটা দেশ আরেকটা দেশের বিরুদ্ধে মামলা করে।
যেমন বাংলাদেশ মামলা করতে পারবে মায়ানমারের বিরুদ্ধে, কোথায়? এই আইসিজি তে গিয়ে, যদি কোনো টেরিটরি নিয়ে, কোনো সমুদ্র সীমা নিয়ে যদি কোনো ডিসপিউট আছে, যেমন রোহিঙ্গাদের নিয়ে যে সমস্যাটা অ্যারাইজ করেছে, এই সমস্যা সমাধানের জন্য বাংলাদেশের পক্ষ হয়ে গাম্বিয়া, আফ্রিকার একটা কান্ট্রি গাম্বিয়া, মুসলিম কান্ট্রি গাম্বিয়া, ওরা কিন্তু আইসিজি তে মামলা করছে মায়ানমারের এগেইনস্টে। সো যে মামলা করে তাকে বলা হয় বাদী, যার বিরুদ্ধে মামলা করা হয় তাকে বলা হয় বিবাদী। যেমন আমি যদি মামলা করি আমাদের রাজন ভাইয়ার বিরুদ্ধে, তো রাকিন ভাইয়ার বিরুদ্ধে, সো রাকিন ভাইয়ার বিরুদ্ধে যদি আমি মামলা করি, আমি হলাম মামলার বাদী। রাকিন ভাইয়ার বিরুদ্ধে মামলা করছি আমি, রাকিন ভাইয়া হচ্ছে মামলার বিবাদী। সো বাদীকে ইংরেজিতে বলা হয় প্লেইনটিফ এবং বিবাদীকে ইংরেজিতে বলা হয় ডিফেন্ডেন্ট। ডিফেন্ডেন্ট, প্লেইনটিফ এন্ড হচ্ছে ডিফেন্ডেন্ট। বাদী ইংরেজিতে বলা হয় প্লেইনটিফ এন্ড বিবাদী ইংরেজিতে বলা হয় ডিফেন্ডেন্ট। ঠিক আছে? এন্ড মামলাকে আবার ইংরেজিতে বলা হয় সুট, SUIT। সুট মানেও কিন্তু মামলা, SUIT, সুট, SUIT। সুট শব্দের অর্থ কিন্তু মামলা, কেস মানে মামলা। তো আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এখানে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায় না, কিন্তু দেশের বিরুদ্ধে আরেকটা দেশ মামলা করতে পারে। এবং আইসিজিতে হচ্ছে বিচারকের সংখ্যা হচ্ছে 15 জন। এটা পরীক্ষায় দিতে পারে, আইসিজে বিচারকের সংখ্যা কতজন? 15 জন। এবং এই আইসিজে হচ্ছে জাতিসংঘ পরিচালিত। এবং আইসিসি যেটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এটার সাথে জাতিসংঘের কোনো সম্পর্ক কিন্তু নাই, এটা জাতিসংঘের কোনো সংস্থা নয়। এবং আইএমএফ, যেটা আর কি আপনাদেরকে এখানে দেখিয়েছিলাম, এই যে আইএমএফ, এটা কিন্তু জাতিসংঘের কোনো সংস্থা নয়। কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটি জাতিসংঘের কোনো সংস্থা নয়? অ্যান্সার দিবেন আইএমএফ, আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। এটাও নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। ইন্টারন্যাশনাল কোর্ট অফ মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এটাও নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত, বাট এটা জাতিসংঘের কোন অর্গানাইজেশন না, এটা আলাদা জিনিস। সো এই দুইটা কোর্ট মানে সম্পর্কে আসতে পারে পরীক্ষায়। তো জাতিসংঘের যে সংস্থা, আমি আগেই বলেছি জাতিসংঘের মূল সংস্থা হচ্ছে 6টা। আসলে জাতিসংঘ 6টা সংস্থা দিয়ে কাজ করে ওয়ার্ল্ড ওয়াইড। তো এই 6টা সংস্থার মধ্যে একটা সংস্থা হচ্ছে এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তার মানে একটা সংস্থা সম্পর্কে আমরা অলমোস্ট জেনে গেলাম, একটা হলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তার মানে আরো থাকে 5টা। তো এই আরো 5টা সংস্থার মধ্যে একটা সংস্থা হচ্ছে নাম হলো ওসি পরিষদ। জাতিসংঘের একটা পরিষদের নাম হচ্ছে ওসি পরিষদ, এটাকে ইংরেজিতে বলা হয় ট্রাস্টিশিপ কাউন্সিল। তো এই ওসি পরিষদের বর্তমান কার্যক্রম হচ্ছে পোস্টপন্ড হয়ে গেছে বা স্থগিত আছে। এটা কিন্তু মনে রাখবেন, জাতিসংঘের কোন পরিষদের কার্যক্রম স্থগিত আছে? অ্যান্সার কি হবে? ওসি পরিষদ। ওসি পরিষদ, যেটাকে ইংরেজিতে বলা হয় ট্রাস্টিশিপ কাউন্সিল। এবং ওসি পরিষদ কি নিয়ে কাজ করে? ওসি পরিষদ হচ্ছে অনুন্নত দেশগুলো আছে না, তৃতীয় বিশ্বের যে দেশগুলো, থার্ড ওয়ার্ল্ড, উন্নয়নশীল দেশগুলোকে বলা হয় থার্ড ওয়ার্ল্ড, তৃতীয় বিশ্বের দেশ। তো তৃতীয় বিশ্বের দেশগুলো নিয়ে কাজ করলে, পরাধীন যে দেশগুলো পরাধীন তাদেরকে স্বাধীন হতে সাহায্য করে এই ওসি পরিষদ, যার কার্যক্রম এখন পুরোপুরি পোস্টপন্ড। ঠিক আছে? তার মানে একটা গেল আইসিজে, একটা গেল ওসি পরিষদ, আর বাকি যে 4টা, এই 4টা আসলে এখনো অ্যাক্টিভ। সো সাধারণ পরিষদকে ইংরেজিতে বলা হয় জেনারেল অ্যাসেম্বলি। তো এই সাধারণ পরিষদে দেখেন কি কি পাস, মানে কি কি হয়? বাজেট পাস হয়, কোন মেম্বার দেশকে বহিষ্কার করা, মহাসচিবদেরকে নিয়োগ দেয়। ঠিক আছে? সাধারণ পরিষদ এই কাজগুলো করে, বাজেট পাস করে, বহিষ্কার করে, মহাসচিব নিয়োগ দেয়। সো এন্ড সাধারণ পরিষদের আবার মেম্বার কারা? এই সাধারণ পরিষদের মেম্বার হচ্ছে যারা জাতিসংঘের মেম্বার, তারা অটোমেটিক্যালি সাধারণ পরিষদের মেম্বার হয়ে যায়। ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে পারবেন। এবং যেটা বলেছিলাম যে সাধারণ পরিষদের অধিবেশন প্রতি বছরের কোন মাসে হয়? সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। 3য় মঙ্গলবার। থ্যাংক ইউ রিদওয়ানুল হাসান। তারপরে হচ্ছে সাধারণ পরিষদ তো গেল, নিরাপত্তা পরিষদটা হচ্ছে সবচেয়ে স্ট্রং, এবং নিরাপত্তা পরিষদের মেম্বার হচ্ছে আবার 15টা দেশ।
মাত্র 15টা দেশ। এবং এই নিরাপত্তা পরিষদের যে ইংরেজিতে যেটাকে বলা হয় সিকিউরিটি কাউন্সিল, এবং নিরাপত্তা পরিষদের আরেকটা নাম, আরো দুইটা নাম আছে। একটা হলো নিরাপত্তা পরিষদকে বলা হয় সেফটি নেট বা স্বস্তি পরিষদ। নিরাপত্তা পরিষদকে বলা হয় সেফটি নেট বা স্বস্তি পরিষদ। কোশ্চেন হতে পারে যে জাতিসংঘের কোন কাউন্সিলকে বলা হয় সেফটি নেট বা স্বস্তি পরিষদ? অ্যান্সার হবে নিরাপত্তা পরিষদ। তো এই আরেকটা বিষয় যে সবাই আর কি, যদি কোশ্চেনে জাতিসংঘের বাজেট পাস হয় কোন পরিষদে, সবাই আর কি দিবে অর্থনৈতিক বা সামাজিক পরিষদ। কিন্তু আসলে বাজেট কোথায় পাস হয়? সাধারণ পরিষদে। সাধারণ পরিষদে। সো নিরাপত্তা পরিষদের মেম্বার 15টা দেশ। এই 15টা দেশকে আবার দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হলো স্থায়ী দেশ আর একটা হলো অস্থায়ী দেশ। নিরাপত্তা পরিষদকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হলো স্থায়ী দেশ আর একটা হলো অস্থায়ী দেশ। তো স্থায়ী দেশ হচ্ছে কয়টা? 5টা। অস্থায়ী দেশ হলো 10টা। তো 5টা স্থায়ী আর 10টা হলো অস্থায়ী। তো এই 5টা স্থায়ী যে দেশ, এই 5টা স্থায়ী দেশকেই কিন্তু বলা হয়, 5টা স্থায়ী দেশেরই কি আছে? ভেটো পাওয়ারটা আছে। জাতিসংঘের কয়টা দেশের ভেটো পাওয়ার আছে তাহলে? 5টি। 5টি দেশে। না, ভেটো পাওয়ার আছে 5টা দেশে। ভেটো পাওয়ার 10টা দেশ, 15টা দেশের না। ভেটো পাওয়ার আছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো পাওয়ার আছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী যে 5টা দেশ, এই 5টা দেশেরই ভেটো পাওয়ার আছে। সো ভেটো পাওয়ারটা কি আমি একটু পরে বুঝাচ্ছি, বাট আগে হচ্ছে আমরা মেম্বার গুলো ভালো করে ক্লিয়ার হই। সো নিরাপত্তা পরিষদের মেম্বার 15টা দেশ। 15টা দেশকে দুই ভাগে বিভক্ত করছি, স্থায়ী এবং অস্থায়ী। জাতিসংঘের 5টা স্থায়ী দেশ, 10টা অস্থায়ী দেশ। সো 5টা স্থায়ী দেশ হচ্ছে স্থায়ী, পার্মানেন্ট, এগুলো চেঞ্জ হয় না। কিন্তু অস্থায়ী দেশ মানে হচ্ছে আপনার প্রতি 2 বছর পর পরই চেঞ্জ হয়, মানে অস্থায়ী দেশের মেয়াদ থাকে 2 বছর। বাংলাদেশ কিন্তু এই নিরাপত্তা পরিষদের অস্থায়ী মেম্বার ছিল 2বার। বাংলাদেশ নিরাপত্তা পরিষদের অস্থায়ী মেম্বার ছিল কয়বার? 2বার। 2বার, হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় দিতে পারে। তো এবার আসলে হচ্ছে ভ্যাটো জিনিসটা কি? ভ্যাটো শব্দের অর্থ হচ্ছে, ভ্যাটো একটা ল্যাটিন শব্দ এবং এর অর্থ হচ্ছে আমি ইহা মানি না। ঠিক আছে, এখন ভ্যাটো জিনিসটা কি? জাতিসংঘের যে 5টা দেশের ভ্যাটো পাওয়ার আছে, সেই 5টা দেশের নাম হচ্ছে, একটা হলো চায়না, একটা হলো ইউকে, একটা হলো ইউএসএ, আর একটা হলো ফ্রান্স। আরেকটা কি বলেন তো? আরেকটা হলো রাশিয়া। রাশিয়া, ফ্রান্স, ইউকে, ইউএসএ এন্ড হলো চায়না। এই 5টা দেশের ভ্যাটো পাওয়ার আছে। চায়না, রাশিয়া, ইউকে, ইউএসএ এন্ড হলো ফ্রান্স। ইউকে, ইউএসএ, ফ্রান্স, রাশিয়া এন্ড হলো চীন। এই 5টা দেশে ভ্যাটো পাওয়ার আছে। এখন 5টা দেশের মধ্যে যেমন ধরেন বাংলাদেশকে 1 কোটি টাকা দেওয়া হবে, ঠিক আছে? বাংলাদেশের ব্যাকবোন কোচিং সেন্টারকে, ধরেন ব্যাকবোন কোচিং সেন্টারে যারা সাধারণ জ্ঞানের স্টুডেন্ট আছে, যারা ক্লাস করে, তাদেরকে বিনা ভর্তি পরীক্ষায় ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হবে, এরকম একটা প্রস্তাব করলো ফ্রান্স। তো পরবর্তীতে এই প্রস্তাবের প্রেক্ষিতে 4টা দেশ রাজি হইল। ফ্রান্স রাজি হইল, রাশিয়া রাজি হইল, ইউএসএ রাজি হইল এন্ড হলো মানে 4টা দেশ রাজি হলো। 4টা দেশের মধ্যে শুধুমাত্র একটা দেশ কি করলো? একটা দেশ দ্বিমত পোষণ করলো, ডিসেন্ট। হ্যাঁ, উনি ডিসেন্ট, ভিন্নমত পোষণ করাকে ইংরেজিতে বলা হয় ডিসেন্ট, মানে ভিন্নমতকারী পোষণকারীকে বলা হয় ডিসেন্ট। সো উনি হচ্ছে আর কি কি করলো আমাদের সাথে কনসেনসাস, ইংরেজিতে আরেকটা ওয়ার্ড আছে কনসেনসাস, মানে মত ঐক্য, মানে মতের সাথে মিল হওয়াকে ইংরেজিতে বলা হয় কনসেনসাস। উনি আসলে ওনার মতৈক্য হইলো না, উনি কি করলো? এখানে ভ্যাটো দিল। উনি বলতেছে যে না, এত কষ্ট করে শীতের দিন এত সময় পাইছে, পড়াশোনা করে পরীক্ষা দিয়েই ভর্তি হবে। তো তারা বলতেছে যে আমাদের জীবনের আমাদের লাইফকে, হেলথকে প্রায়োরিটি দেওয়া উচিত, সো স্টুডেন্টরা ইনফেক্টেড হতে পারে। তো 4টা দেশের কথা হচ্ছে যে পরীক্ষা হবে না, পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ব্যাকবোন কোচিং সেন্টারের স্টুডেন্টদেরকেই ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগে ভর্তি করানো হবে বিনা ভর্তি পরীক্ষায়। তো 4টা দেশ রাজি হলো। আর চীন কি করলো? চীন ভ্যাটো দিল যে না, এটা মানি না।
So, একটা দেশ যদি ভেটো দেয়, মেজরিটি সংখ্যাগরিষ্ঠ মেম্বার যদি পক্ষে ভোট দেয়, কিন্তু একটা দেশও যদি আপনার কি করে বিরোধিতা করে, মতৈক্য হয়, তাহলে কিন্তু ওই বিলটা আর পাশ হয় না জাতিসংঘে। ঠিক আছে, তার মানে কিন্তু একটা দেশ ভেটো দিছে, তার মানে এই বিলটা আর জাতিসংঘে কি হবে না, অ্যাপ্রুভড হবে না। এটাই হচ্ছে ভেটো পাওয়ারের পাওয়ার। মানে আমার ভালো লাগে না, আমি যদি ভেটো দেই তাহলে ওটা আর পাস হবে না জাতিসংঘে। এটাই হচ্ছে ভেটো পাওয়ারের মূল কথা। তো 5টা দেশের ভেটো পাওয়ার আছে। ভেটো একটা ল্যাটিন শব্দ, আমি ইহা মানি না। তো ভেটো পাওয়ার হোল্ডার হওয়ার জন্য ইন্ডিয়া অনেক ট্রাই করতেছে, জাপান অনেক ট্রাই করতেছে, ব্রাজিল অনেক ট্রাই করতেছে, বাট এখনো হচ্ছে না আর কি। বুঝতে পেরেছেন আমার কথা সবাই? জি ভাইয়া, ঠিক আছে। এবার আরেকটা বিষয় হচ্ছে, নিরাপত্তা পরিষদে যদি কোনো একটা বিল পাশ করতে হয়, আহ, 5টা দেশের তো কনসেন্ট, অনুমতি লাগবেই। সাথে এই যে 10টা দেশ অস্থায়ী, এই অস্থায়ী 10টা দেশ থেকে আবার 4টা দেশের কি লাগবে, আহ, 4টা দেশের অ্যাপ্রুভাল লাগবে। তো টোটাল 9টা দেশের অ্যাপ্রুভাল লাগে একটা পরিষদে প্রস্তাব পাশ হওয়ার জন্য, নিরাপত্তা পরিষদে। তাহলে প্রস্তাব পাশ হওয়ার জন্য ভেটো হোল্ডার ধারী যারা, তাদের নেটওয়ার্কে মনে হয় একটু সমস্যা হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, মাসুম স্যার হচ্ছে ইলেকট্রিসিটি চলে গেছে, সো 2-1 মিনিটের ভিতর সে আবার রিজয়েন করতেছে, একটু আমরা ওয়েট করি।
আসসালামু আলাইকুম রাকিন ভাই, আমাকে হোস্ট করে দিলে মনে হয় ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, হোস্ট করা হয়েছে আপনার। সরি ফর দ্য ইন্টারাপশন, আমি আসলে আই ওয়াজ ডিসকানেক্টেড বিকজ অফ ইলেকট্রিসিটি হঠাৎ করে চলে গেল তো। এন্ড যাক, আমার পড়াশোনা করি, আমাদের একটা ছোটখাটো ব্রেক হলো। সো এখন যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জাতিসংঘের মহাসচিব। হ্যাঁ, এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। জাতিসংঘের মহাসচিব, এটা থেকে কোশ্চেন আসতে পারে, বাট কোশ্চেন আসে। তো জাতিসংঘের মহাসচিবকে ইংরেজিতে বলা হয় সেক্রেটারি জেনারেল। সবাই মনে রাখবেন, জাতিসংঘের মহাসচিবকে ইংরেজিতে বলা হয় সেক্রেটারি জেনারেল। সেক্রেটারি জেনারেল শব্দের অর্থ হলো মহাসচিব। তো জাতিসংঘের যে প্রথম মহাসচিব, তার নাম হলো ট্রিগ ভ্যালি। সবাই মনে রাখবেন, নরওয়ে জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম হলো ট্রিগ ভ্যালি, এবং উনি হচ্ছে একমাত্র মহাসচিব যিনি আসলে রিজাইন করেছিল তার চাকরি থেকে, তার পদ থেকে। সো ট্রিগ ভ্যালি নরওয়ের, উনি হচ্ছে জাতিসংঘের প্রথম মহাসচিব। এন্ড দেন হচ্ছে দ্বিতীয় যে মহাসচিব, তার সাথে সে অনেক গুরুত্বপূর্ণ, তার নাম হচ্ছে দ্যাগ হ্যামার শোল্ড। জাতিসংঘের দ্বিতীয় মহাসচিবের নাম হচ্ছে দ্যাগ হ্যামার শোল্ড, এবং দ্যাগ হ্যামার শোল্ড কিন্তু মারা যায় বিমান দুর্ঘটনায়। এবং দ্যাগ হ্যামার শোল্ড হচ্ছে কিন্তু জাতিসংঘের প্রথম প্রেসিডেন্ট যিনি আসলে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন মরণোত্তর, মানে মারা যাওয়ার পরেও কিন্তু উনি মরণোত্তর শান্তিতে নোবেল পুরস্কারটা পেয়েছিলেন, দ্যাগ হ্যামার শোল্ড। সো দুইটা জিনিস মনে রাখবেন, দ্যাগ হ্যামার শোল্ড হচ্ছে শান্তিতে নোবেল বিজয়ী প্রথম জাতিসংঘের মহাসচিব এবং বিমান দুর্ঘটনায় মারা যাওয়া একমাত্র মহাসচিব। ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবেন যে শান্তি রক্ষা মিশন, তাই না, বাংলাদেশ কিন্তু শান্তি রক্ষা মিশনে সৈন্য প্রেরণের দিক থেকে প্রথম। বাংলাদেশ জাতিসংঘের শান্তি রক্ষী বাহিনী প্রেরণে প্রথম। বাংলাদেশ হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণে সর্বপ্রথম হলো বাংলাদেশ। তো এই শান্তি রক্ষীরা যে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে গিয়ে জাতিসংঘের মাধ্যমে ডিপ্লয়েড হয়, দেন কাজ করে শান্তি রক্ষার, ওই দেশে আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করে। সো ওই শান্তি রক্ষা মিশনে গিয়ে যদি কোনো একজন ব্যক্তি নিহত হয়, তাহলে তাকে একটা পদক দেওয়া হয় জাতিসংঘ থেকে। সেই পদকটাই হচ্ছে দ্যাগ হ্যামারশোল্ড অ্যাওয়ার্ড। দ্যাগ হ্যামারশোল্ড অ্যাওয়ার্ড, যদি মনে রাখবেন যে দ্যাগ হ্যামারশোল্ড অ্যাওয়ার্ড হচ্ছে যারা শান্তি রক্ষা মিশনে গিয়ে নিহত হয় তাদেরকে দেওয়া হয়, সেটা মনে রাখবেন। এন্ড বর্তমান যে মহাসচিব জাতিসংঘের, তার নাম হলো অ্যান্টনি গুতেরেস। ওনার বাড়ি হচ্ছে পর্তুগালে, উনি পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী। ঠিক আছে। বর্তমান নবম মহাসচিবের নাম কি? অ্যান্টনি গুতারেস। অ্যান্টনি গুতেরেস কোন দেশের নাগরিক? পর্তুগাল। এখন আরেকজন ছিল না, কফি আনান? কফি আনান একজন মহাসচিব, ঘানায় তার বাড়ি ছিল। কফি আনান রোহিঙ্গাদের সমস্যা সমাধান করার জন্য এই কফি আনান কি করেছিল, আনান কমিশন নামে একটা কমিশন গঠন করেছিল, এবং আনান কমিশনের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান করার ট্রাই করেছিল। এই কফি আনান হচ্ছে ঘানার একজন মহাসচিব। তো মহাসচিব সম্পর্কে বাকি ইনফরমেশন গুলো আপনার একবার বই থেকে পড়লেই পারবেন, বাট গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আমি বলে দিলাম। মহাসচিবকে ইংরেজিতে বলা হয় সেক্রেটারি জেনারেল। সো এই ইনফরমেশন কোশ্চেন গুলো একটু সলভ করেন তো সবাই। প্রথমটা হচ্ছে 2টি, তারপরে তারপর হচ্ছে 1%, মানে গ নাম্বার, তারপর জাপান। জাপান জাপান জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানে অবস্থিত। তারপর 2বার বাংলাদেশ। 2বার। সো এই হচ্ছে মানে জাতিসংঘের উপর একদম বেসিক আলোচনা। জাতিসংঘের যে এখন জাতিসংঘ নিয়ন্ত্রিত বা কন্ট্রোল যে সংস্থাগুলো আছে সেই সম্পর্কে আমরা এখন আলোচনা করব। তো জাতিসংঘের আসলে স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। ওকে, সো পিডিএফ ফাইলটা কি দেখতে পাচ্ছেন? জি
ওকে, সো জাতিসংঘের যে বিশেষায়িত যে সংস্থাগুলো, জাতিসংঘের অনেক সংস্থা আছে। সো জাতিসংঘ কন্ট্রোল সংস্থাগুলো এখন আমরা আলোচনা করব। তো জাতিসংঘের যে বিশেষায়িত সংস্থার মধ্যে সর্বপ্রথম হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। আপনারা সবাই জানেন জাতিসংঘের ওয়ার্ল্ড ব্যাংকটা হচ্ছে অনেক বেশি স্ট্রং এবং সারা বিশ্বব্যাপী তারা হচ্ছে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। সো ওয়ার্ল্ড ব্যাংকটা আসলে প্রতিষ্ঠিত হয়েছে জাতিসংঘ প্রতিষ্ঠারও ঠিক 1 বছর আগে, 1944 সালে। এবং যেই সম্মেলনের মাধ্যমে আর কি ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠিত, সেই সম্মেলনটা তো পড়াইছি সবাইকে, ব্রিটন উডস সম্মেলন। সদর দপ্তর, এবং একটা জিনিস মনে রাখবেন, ওয়ার্ল্ড ব্যাংক বেসিক্যালি আসলে 5টা সংস্থা নিয়ে গঠিত। ওয়ার্ল্ড ব্যাংকের কয়টা অঙ্গ সংস্থা? 5টা। মানে জাতিসংঘের 6টা অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংকের আবার 5টা অর্গানাইজেশন। যে 5টা অর্গানাইজেশনের নামগুলো দেখেন: আইবিআরডি, আইডি, আইএফসি, আইসিএসআইডি, তারপরে হচ্ছে এমআইজিএ। এখন এই যে আইসিএসআইডি, এটা সবচেয়ে ইন্টারেস্টিং। আইসিই মানে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউট। যেমন বাংলাদেশে জাপান অনেক ইনভেস্ট করে, সো এই বাংলাদেশের সাথে জাপানের যদি কোনো ডিসপিউট অ্যারাইজ হয়, তখন আর কি এইটা সলভ করে দেয় হচ্ছে এই ওয়ার্ল্ড ব্যাংকের এই আইসিএসআইডি। যেমন এই যে নাইকো দুর্নীতি মামলা বা নাইকো কোম্পানি, ঠিক আছে, যে কানাডার যে গ্যাস মানে যে কোম্পানি পড়াইছিলাম আগের ক্লাসে, নাইকো দুর্নীতি মামলা বা নাইকো গ্যাস ফিল নিয়ে যে ঝামেলাটা হয়েছিল, এটার সেটেলমেন্টের জন্য কিন্তু এই আইসিএসআইডি তে বাংলাদেশ মামলা করছিল। ঠিক আছে, বুঝতে পারছেন? তো ইনভেস্টমেন্ট ডিসপিউট গুলো এখানে ফিক্স বা রিজলভ করা হয়। এন্ড তারপরে জাতিসংঘের বিশ্বব্যাংকের যে আরো 5টা সংস্থার মধ্যে এই যে আইডি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। আপনারা সবাই এখানে লিখে রাখেন যে আইডিএ কে বলা হয় সফট লোন উইন্ডো। সবাই লিখে রাখতে পারেন যে আইডিএ কে বলা হয় কি? সফট লোন উইন্ডো। এখন সফট লোন উইন্ডো কেন বলা হয়? কারণ সফট লোন উইন্ডো বলার কারণ হলো এই আইডিএ ওয়ার্ল্ড ব্যাংকের একটা অঙ্গ সংস্থা, সারা বিশ্বে মানে উন্নয়নশীল দেশগুলোতে মানে সহজ শর্তে তারপরে বিনা সুদে ঋণ দেয়। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে ঋণ যে আমি নিলাম, আমাকে এটা তো আবার পে ব্যাক করতে হবে। সো পে ব্যাক করার তো একটা টাইম থাকে, ডিউরেশন থাকে, যে এত বছরের মধ্যে আমার ঋণটা পরিশোধ করতে হবে। সো এই পে ব্যাক টাইমটা অনেক বেশি দেয়। আবার সুদের ঋণ নিলে তো আমাকে তাকে সুদ দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে, সো ইন্টারেস্টের পরিমাণ কম হয়। সো আইডিএ উন্নয়নশীল দেশগুলোতে এই সুবিধাটা দেয়, এই জন্য আইডিএ কে বলা হয় সফট লোন উইন্ডো। আর বাকি জিনিসগুলো অ্যাজ ইউজুয়াল, এগুলো পড়বেন, পড়লে পারতে পারবেন, তেমন কঠিন কিছু না। আর মনে রাখতে হবে এই যে 5টা অঙ্গ সংস্থা জাতিসংঘের, ওয়ার্ল্ড ব্যাংকের, এরা সবাই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এদের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এবং দেখেন এইখানে আইএমএফ কি আছে? বিশ্ব ব্যাংকের না ভাইয়া। আইএমএফ কিন্তু নাই। তার মানে কোশ্চেন হইতে পারে যে নিচের কোনটি ওয়ার্ল্ড ব্যাংকের অঙ্গ সংস্থা নয়? আপনার অ্যান্সার কি দিবেন? আইএমএফ। এটা পরীক্ষা এসেছিল একবার, এটা ভুল করতে পারে। আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের কি না? কোনো জাতিসংঘেরই ওয়ার্ল্ড ব্যাংকেরও কিছু না, এটা আলাদা একটা ইন্ডিভিজুয়াল সংস্থা। কিন্তু আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আইএমএফ টার সদর দপ্তরও কোথায় অবস্থিত? এই ওয়াশিংটন ডিসিতে। মানে টাকা পয়সা নিয়ে ব্যাংক রিলেটেড জাতিসংঘের যা আছে সব ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে। এন্ড আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, যে কোন সম্মেলনের মাধ্যমে গঠিত হয় ওয়ার্ল্ড ব্যাংক? ব্রিটন ব্রিটন উডস। উডস। ব্রিটন উডস হচ্ছে একটা অবকাশ যাপন কেন্দ্র, মানে একটা মানে রিসোর্ট। এবার আসেন হচ্ছে জাতিসংঘের যে পরিচালিত একটা সংস্থা হু, তাই না? সারা বিশ্বব্যাপী হাইজিন ডিজিজ নিয়ে, ইনফেকশাস ডিজিজ কন্ট্রোল করার জন্য কাজ করে থাকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা সদর দপ্তর হচ্ছে জেনেভাতে অবস্থিত, সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। আর বর্তমান হুয়ের যে প্রধান টেড্রোস টেড্রোস আনধামান না কি যেন একটা নাম, কঠিন নাম একটা, এটা কিন্তু আপনারা সবাই টেড্রোস। হ্যাঁ, হুয়ের বর্তমান প্রধানের নাম কেউ বলতে পারবেন এখানে? আমি আসলে একটু কনফিউজ হয়ে গেছি।
হু এর বর্তমান প্রধানের নাম, এটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই বছর করোনা ভাইরাস নিয়ে হু অনেক কাজ করেছে। টেড্রোস অ্যাডানম। টেড্রোস অ্যাডানম, হ্যাঁ নামটা আমার আসলে দেখলে মনে পড়তো। টেড্রোস দিয়ে, হ্যাঁ আপনারা সবাই একটু হু এর প্রধানের নামটা সবাই একটু লিখে রাখেন খাতায় গুগল করে, কারণ এটা পরীক্ষা এবার দিতে পারেন। টেড্রোস সামথিং। সো WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সবাই মনে রাখবেন WTO হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এটার যাত্রা শুরু করে হচ্ছে 1995 সালের 1 জানুয়ারি, এবং বাংলাদেশও হচ্ছে সদস্যপদ পায় 1 জানুয়ারি 1995 সালে। এটারও সদর দপ্তর হচ্ছে জেনেভাতে, সুইজারল্যান্ডের জেনেভাতে। এবং WTOর পূর্বসূরি সংস্থা হচ্ছে গ্যাট, জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড এন্ড ট্যারিফ। এই গ্যাট থেকে WTOটা হয়েছে, ঠিক আছে, এটা মনে রাখবেন সবাই। গ্যাট থেকে WTOটা হয়েছে। এন্ড ইউনেস্কোটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইউনেস্কো কাজ করে 3টা বিষয় নিয়ে। ইউনেস্কো, আপনাদেরকে আমি বলেছিলাম যে ইউনেস্কোকে আপনারা সবাই ইউনেস্কো বলবেন, কারণ হচ্ছে ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের প্যারিসে, ঠিক আছে। এবং বিভিন্ন দেশে যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় যে প্লেস গুলোকে, এগুলো কে করে? ইউনেস্কো করে, ঠিক আছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। তারপরে হচ্ছে জিআই পণ্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, যেমন রিসেন্টলি বাংলাদেশের 4র্থ জিআই পণ্য হিসেবে ঘোষণা দিয়েছে মসলিন কাপড়কে, তাই না, এই যে রিসেন্টলি। সো এই যে জিআই পণ্য, তারপরে হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তারপরে হচ্ছে এগুলো নিয়ে কাজ কারা করে? হিস্টোরিক্যাল প্লেস গুলো নিয়ে কাজ করে হলো ইউনেস্কো। ইউনেস্কো আসলে বা জিআই এর ফুল ফর্ম কি বলেন? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর, সো জিআই। তো ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন, এডুকেশন নিয়ে কাজ করে, সায়েন্স নিয়ে কাজ করে এবং কালচার নিয়ে কাজ করে হলো ইউনেস্কো। 3টা জিনিস, সায়েন্স, এডুকেশন এন্ড কালচার। আইএলও যারা হচ্ছে শ্রম মানে লেবার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল শ্রমিকদের মানে অধিকার রক্ষার জন্য আইএলও কি প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক আছে। আইএলও সদর দপ্তর হচ্ছে জেনেভার, সুইজারল্যান্ডে অবস্থিত। সো এটা আইএলওটা সবাই মনে রাখবেন, সুইজারল্যান্ডের। এবং 1 মেতে কি দিবস পালন করা হয় বলেন তো সবাই? 1 মেতে শ্রমিক দিবস, লেবার শ্রমিক দিবস, হ্যাঁ বিশ্ব শ্রমিক দিবস। তারপরে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, এই যে FAO, ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এটা হচ্ছে খাদ্য এবং কৃষি নিয়ে কাজ করে। এটা ইতালির রোমে অবস্থিত। এবং ইতালির রোমে আরেকটা অবস্থিত ইফাদ, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, ইফাদ এন্ড ফাও, এই দুইটাই হচ্ছে ইতালিতে অবস্থিত, জাতিসংঘের 2টা সংস্থা। এটা পরীক্ষায় দিতে পারে, এই যে ফাও এন্ড ইফাদ। তারপর IMF-টা সবাই একটু দেখেন, যে এটা আগে পড়িয়েছি, ব্রিটেন উড সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এটা অনেক গুরুত্বপূর্ণ এই সম্মেলনটা, এবং এটা জাতিসংঘের কোনো সংস্থা না, এটা আলাদা, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কোনো সম্পর্ক নেই, এটা আলাদা একটা অর্গানাইজেশন, বিভিন্ন দেশে ইনভেস্ট করে থাকে। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ IAEA, কারণ এটা অ্যাটমিক এনার্জি নিয়ে কাজ করে। IAEA, যেমন ধরেন এই যে বিভিন্ন দেশে যে পরমাণু বোমা বানানো হয়, এইগুলোকে কন্ট্রোল করার জন্য কাজ করে হলো IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। সো এই IAEA এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনাতেই অবস্থিত। ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী, যেটাকে ইউরোপের প্রবেশদ্বার বলা হয় অস্ট্রিয়াকে, যে হিটলার জন্ম নিয়েছিল এই অস্ট্রিয়াতে। আর তারপর ইউনিসেফটা গুরুত্বপূর্ণ। ইউনিসেফের কিন্তু নাম কিন্তু চেঞ্জ করছে, তাই না? ইউনিসেফের নামটা কিছুটা পরিবর্তন করা হয়েছে। তো ইউনিসেফের ফুল ফর্ম তো আপনারা সবাই, ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, এটা হচ্ছে বর্তমান নাম। আগে ছিল ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, এখন আর কি শুধু ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, বর্তমান নাম আর কি ইউনিসেফের। আর ইউনিসেফের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত, এটা সবাই মনে রাখেন। নিউ ইয়র্কে অবস্থিত, শিশুদের জন্য
কাজ করে হলো ইউনিসেফ। এবং নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার যে একজন বিখ্যাত প্রেসিডেন্ট, নেলসন ম্যান্ডেলা, যিনি তার জীবনে 27 বছর কারাগারে কারাজীবন কারা কারা কারাভোগ করেছেন। নেলসন ম্যান্ডেলা 27 বছর। এই নেলসন ম্যান্ডেলা কিন্তু বলেছিল যে শিশুদের জন্য হ্যাঁ বলো, ঠিক আছে, শিশুদের জন্য হ্যাঁ বলো, এটা বলছিল কে? নেলসন ম্যান্ডেলা। এবং শিশুদের নিয়ে কাজ করে ইউনিসেফ। এবং বাংলাদেশে বিশ্ব শিশু দিবস মানে বাংলাদেশে শিশু দিবস পালন করা হয় 17ই মার্চ। বঙ্গবন্ধু যেদিন জন্মগ্রহণ করছে 17ই মার্চ, এই 17ই মার্চই হচ্ছে বাংলাদেশের শিশু দিবস পালন করা হয়। বাবু, যে বরিশালে শিশুকে বলা হয় গেদা বা গেদু, তাই না? এইটা মনে রাখবেন, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এটা কেনিয়ার নাইরোবিতে অবস্থিত। তো এটা কিন্তু পরীক্ষায় দিতে পারে যে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এটা হলো কেনিয়ার রাজধানী হচ্ছে নাইরোবি। নাইরোবিতে হচ্ছে এই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামটা, সরি, এই নাইরোবিতে অবস্থিত। এবং এই জাতিসংঘের একটা সংস্থা কিন্তু এবছর নোবেল পুরস্কার পাইছে, সেই সংস্থার নাম কি একটু বলতে পারবেন? জাতিসংঘের একটা সংস্থা এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, সেই সংস্থাটার নাম কি? এনিওয়ান? এটা কিন্তু পড়িয়েছি। WPH, WFP, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, তাই না? WFP, হ্যাঁ ঠিক আছে, কাছাকাছি গিয়েছেন। WFP মানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এই সংস্থাটা কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। এন্ড এইটা দেখেন সবাই, UNHCR, এরা হচ্ছে রেফিউজি নিয়ে কাজ করে, ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রেফিউজি। এটা কিন্তু 2বার নোবেল পুরস্কার পাইছে এই UNHCR-টা। এরা রেফিউজিদের নিয়ে কাজ করে এবং সুইজারল্যান্ডের জেনেভাতে হচ্ছে এর হেডকোয়ার্টার অবস্থিত। এবং জাতিসংঘের বিশ্ববিদ্যালয়কে আবার বলা হয় UNU, যে ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, যেটা জাপানে অবস্থিত, যেটা শান্তি নেই এবং শান্তি সহ যেটা কোস্টারিকাতে, এটাকে সংক্ষেপে বলা হয় UNU। এন্ড এখন যেটা নিয়ে আলোচনা করবো, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইউনিফ্যাম। এটা হচ্ছে মেয়েদের জন্য জাতিসংঘের 2টা সংস্থা মেয়েদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, মেয়েদের রাইটস নিয়ে কাজ করে। একটা হলো UN উইমেন, আর একটা হলো ইউনিফ্যাম। সো এটা পরীক্ষা আসে প্রচুর, ইউনিফ্যাম এন্ড UN ওমেন। UN ওমেন এন্ড ইউনিফ্যাম। ইউনিফ্যামটা হচ্ছে নারীদের নিয়ে কাজ করে, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট ফান্ড ফর উইমেন, ঠিক আছে? এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ ইউনিফ্যামটা, যে নিচে কোন সংস্থা নারীদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে? অ্যান্সার হবে ইউনিফ্যাম। কিন্তু এখানে কিন্তু দেখেন মানে ইউনিফ্যাম, এখানে কিন্তু ডব্লিউ কথাটা নাই, সো বোঝার উপায় নেই যে এটা উইমেনদের নিয়ে কাজ করে। সো এই কারণে এটা পরীক্ষা দেয়। সো ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট ফান্ড ফর উইমেন। বুঝতে পেরেছেন আমার কথা? আরেকটা সংস্থা হচ্ছে ইউনাইটেড নেশনস উইমেন। ওনারা হচ্ছে ওটা তো উইমেন লেখা আছে, বোঝা যায় নারীদের নিয়ে কাজ করে, বাট এটা পরীক্ষায় আসে। এই হচ্ছে জাতিসংঘ পরিচালিত মানে গুরুত্বপূর্ণ আর কি সংস্থাগুলো। এই হচ্ছে জাতিসংঘ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা। এর বাইরে আশা করি কোশ্চেন আসবে না, এখান থেকে কমন পড়ে যাবে। তো বাসায় আপনার কি জাতিসংঘের যে চ্যাপ্টারটা আপনাদের বইতে আছে ওটা একটু ভালো করে একবার গো থ্রু করবে, তাহলেই হয়ে যাবে। ক্লাস নোটটা সাথে রাখবেন। এবার হচ্ছে বিভিন্ন দেশে যে উপজাতি ট্রাইব আছে, নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তো তাদের সম্পর্কে একটু আলোচনা করি। সবাই মনে রাখবেন যে উইঘুর, যেটা সবচেয়ে বেশি সমধিক আলোচিত হয়, উইঘুর হচ্ছে চীনের একটা উপজাতিদের নাম উইঘুর। এরা হচ্ছে মুসলিম উপজাতি এবং চীন তো কোনো ধর্মে বিশ্বাস করে না, ওদের দেশের ধর্ম রিলিজিয়াস অ্যাক্টিভিটিস পালন করা হচ্ছে একেবারেই হলো নিষিদ্ধ। তো উইঘুররা হচ্ছে একটু রিলিজিয়াস, তো ওদের উপরে অনেক নিষ্পেষণ বা অনেক নিপীড়ন অপারেশন চালায় চীনরা। আসলে উইঘুর উপজাতিটা হচ্ছে জিনজিয়াং প্রদেশে থাকে, চীনের জিনজিয়াং প্রদেশে থাকে উইঘুর। সো সো এই হচ্ছে আর কি উইঘুর উপজাতি, চীনের উপজাতি। এরা হলো জিনজিয়াং প্রদেশে থাকে এবং মুসলিম উপজাতি। তারপরে হচ্ছে রেড ইন্ডিয়া, আপনারা তো আগেই মনে হয় পড়িয়েছিলাম রেড ইন্ডিয়ানরা হচ্ছে ইউএসএ এর আদিবাসী। ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্রের একটা উপজাতি হলো রেড
ইন্ডিয়ান, ঠিক আছে। তো মানে একেবারে আমেরিকা মহাদেশটা জন্ম যখন হয়েছিল, ঠিক জন্ম মানে সিন্স দ্য ভেরি বিগিনিং অফ আমেরিকা, ওই সময় থেকে হচ্ছে আপনার ওই রেড ইন্ডিয়ানরা থাকতো ওই আমেরিকাতে। পরবর্তীতে ব্রিটিশরা কলোনি করছে আমেরিকাতে, তারপরে সাদা চামড়ার মানুষ আমেরিকাতে রেড ইন্ডিয়ানদের সাথে মিশে তারপরে হচ্ছে একটা ডাইভার্সিফাইড কালচার ক্রিয়েট হচ্ছে ইউএসএ তে। তো কিন্তু ইউএসএ তে একদম ইউএস এর আদি মানে অরিজিনাল আমেরিকান কারা, যারা হচ্ছে রেড ইন্ডিয়ান তারা। তারপর বেদে হচ্ছে একটা যাযাবর উপজাতি ভারতের, সবাই এটা জানেন। যাযাবর মানে হচ্ছে যারা যেখানে সেখানে ঘুরে বেড়ায়, নির্দিষ্ট আবাসস্থল নাই, যেখানেই রাত সেখানেই কাজ। তারপরে হচ্ছে পিগমি। পিগমিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ পিগমিরা হচ্ছে দেখতে খাটো, মানে খর্বাকৃতি, মানে ঠিক আছে বামন আকৃতি। আফ্রিকা মহাদেশে থাকে এই পিগমিরা। তো কোশ্চেন হয় যে নিচে কোন উপজাতিটা হচ্ছে খর্বাকৃতি বা খাটো? অ্যান্সার কি দিবেন? পিগমি। পিগমি, হ্যাঁ। এবং দক্ষিণ আফ্রিকার উপজাতি হলো জুলু। দক্ষিণ আফ্রিকার উপজাতি কি? জুলু। এটা পরীক্ষায় দিতে পারে। জুলু হলো দক্ষিণ আফ্রিকার একটা উপজাতিদের নাম। আমরা আর বেশিক্ষণ ক্লাস করব না, আর বেশি সময় নাই, 20 মিনিটের মতো আছে আর সময়। সো আমরা 20 মিনিটের মধ্যে শেষ করে দিব। সবাই একটু কানেক্টেড থাকেন, কারণ আমরা বাজেট এবং অর্থনীতি সমীক্ষা আলোচনা করব। তারপরে আফ্রিদি, এই যে পাকিস্তানের একটা হচ্ছে উপজাতি আফ্রিদি। সো আফ্রিদিও কিন্তু আপনার একটা উপজাতি, পাকিস্তানের উপজাতি আফ্রিদি। যে আমাদের যে আফ্রিদি, বুম বুম আফ্রিদি, উনি কিন্তু একজন ট্রাইব, ঠিক আছে। আফ্রিদি যাদের নামের সাথে আফ্রিদি, তারা হচ্ছে পাকিস্তানের উপজাতি। তারপরে মাউরি, এটা তো সবাই জানে, নিউজিল্যান্ডের আদিবাসী। রেড ইন্ডিয়ান যেটা বলছি আর কি। তো এই হচ্ছে আর কি মোটামুটি গুরুত্বপূর্ণ আদিবাসীদের নাম। আপনারা বই থেকে একবার একটু পড়ে নেবেন, এখানে বুঝার তেমন আসলে তেমন আর কোনো কিছু নাই। আমরা অলরেডি গুরুত্বপূর্ণ গুলো আলোচনা। দক্ষিণ আফ্রিকা, এবার কয়েকজন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে আলোচনা করি। আল্লামা ইকবাল, সবাই মনে রাখবেন আল্লামা ইকবাল হচ্ছে একজন আহ পাকিস্তানের জাতীয় কবি। সবাই মনে রাখবেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কিন্তু পাকিস্তানের জাতীয় কবির নাম হলো আল্লামা ইকবাল। এটা পরীক্ষায় দিতে পারে। নোবেল পুরস্কার পাইছিল। এটা আর কি মনে রাখতে হবে যে পাকিস্তানের জাতীয় কবির নাম কি, আল্লামা ইকবাল। এবং উনি হচ্ছে একজন ব্যারিস্টারও ছিলেন, একজন রাজনীতিবিদ ছিলেন। তারপর ওমর খৈয়াম, আপনারা সবাই তো জানেন ওমর খৈয়াম হচ্ছে ইরানের একজন কবি, বিখ্যাত ওমর খৈয়াম। উনি আসলে শুধু কবি না, উনি একজন অ্যাস্ট্রোলজারও ছিলেন। মানে অ্যাস্ট্রোলজার যারা হাত দেখে, মানে হাত দেখে বলেন না যে তোমার রাশি রাশি চক্র দেখেন, জোডিয়াক, তো তাদেরকে বলা হয় জ্যোতির্বিদ। তো উনি একজন জ্যোতির্বিদ ছিলেন, দার্শনিক ছিলেন। ওমর খৈয়াম উনি ইরানের একজন বিখ্যাত গণিতবিদ ছিলেন, ঠিক আছে। এই যে অ্যালজেব্রা আছে না, অ্যালজেব্রা 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 শব্দের অর্থ হলো বীজগণিত। ইংরেজিতে বলা হয় অ্যালজেব্রা, বাংলায় হলো বীজগণিত। তো বীজগণিতের আবিষ্কারক হচ্ছে এই ওমর খৈয়াম, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষা দিতে পারে। তারপর ইমরুল কায়েস, উনি সৌদি আরবের, মোস্ট প্রবাবলি সৌদি আরবের হচ্ছে একজন কবি। ইমরুল কায়েস, এটা পরীক্ষা, উনি একজন কবি, হ্যাঁ, সৌদি আরবের। সৌদি আরবের হচ্ছে একজন বিখ্যাত কবি হলো ইমরুল কায়েস, পরীক্ষা আসতে পারে। সো কোশ্চেন হইতে পারে যে ইমরুল কায়েস কে? আপনার অ্যান্সার কি দিবেন? কবি দিবেন নাকি ক্রিকেটার দিবেন? কবি ক্রিকেটার দুইটাই। হ্যাঁ, কবি। ইমরুল কায়েস একজন কবি, সৌদি আরবের কবি ছিলেন। এই যে ইরানের আরেকজন বিখ্যাত কবির নাম হচ্ছে কবি হাফিজ, তাই না? বাংলার যেই আপনারা যে বাংলার মানে বাংলার ইতিহাসটা যখন পড়ছিলেন, তখন আপনার হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহের নাম শুনছেন না, যে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ?
এই সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সাথে হচ্ছে কবি হাফিজের কি হইতো, পত্র আলাপ হইতো, পত্রের মাধ্যমে যোগাযোগ হইতো। ঠিক আছে, এটা পরীক্ষায় দিতে পারে যে কার সাথে হচ্ছে কবি হাফিজের পত্র আলাপ হইতো। অ্যান্সার হবে গিয়াসউদ্দিন আজম শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ, এরা হচ্ছে যে সুলতানি আমল ছিল না, যে দিল্লির সালতানাত। তো দিল্লির সালতানাত যখন ছিল তখন আর কি এই একজন ছিলেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ, তার সাথে পত্রালাপ হইতো কবি হাফিজের। তারপরে চার্লস ডারউইন, আপনারা সবাই জানেন যে চার্লস ডারউইনের একটা বিখ্যাত থিওরি আছে, থিওরির নাম হলো অরিজিন অফ স্পিসিস। ওই যে একটা শিম্পাঞ্জি থাকে, শিম্পাঞ্জি থেকে যে প্রবর্তিত হতে হতে এভলিউশনের মাধ্যমে মানব জাতির এভলিউশনটা হয়েছে, তাই না? আপনারা তো সবাই এটা দেখেছেন এই ছবিটা, যে একটা শিম্পাঞ্জি থেকে কিভাবে বিবর্তনের মাধ্যমে বিবর্তিত হতে 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 মানুষের জন্ম হয়েছে। এটা আর কি একটা অ্যাজাম্পশন, এটা একটা মানে হাইপোথিসিস। মানে হাইপোথিসিস শব্দের অর্থ হলো ধারণা করা হয়েছে, বাট এটা কিন্তু প্রুফড না, ওটাকে বলা হয় হাইপোথিসিস। একটা অনুমান নির্ভর একটা চিন্তা ভাবনা, ওটাকে বলা হয় হাইপোথিসিস। তো চার্লস ডারউইনের যে থিওরিটা, এটা একটা হাইপোথিসিস, এটা কিন্তু প্রুফড না, জাস্ট উনি দিচ্ছে, বলছে, ধারণা করছে। তো এই ব্রিটিশ জীববিজ্ঞানী চার্লস ডারউইন, তার একটা থিওরি আছে অরিজিন অফ স্পিসিস। উনি বলছে মানুষের আদি মানুষ হচ্ছে এইপ বা শিম্পাঞ্জি, তাদের থেকে মানুষের এভলিউশনটা হয়েছে। এন্ড এটাকে আর কি বিবর্তনবাদ বলা হয়, বাংলাতে বলা হয় বিবর্তনবাদ, ইংরেজিতে বলা হয় থিওরি অফ স্পেসিস বা অরিজিন অফ স্পেসিস। আনোয়ার সাদাত, এটা তো আগেই বলেছি, আনোয়ার সাদাত হচ্ছে প্রথম মুসলমান ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পাইছেন, প্রথম মুসলিম ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পাইছেন, এবং মিশরের একজন প্রেসিডেন্ট ছিল। ফিদেল ক্যাস্ট্রো, আপনারা সবাই জানেন ক্যাস্ট্রো হচ্ছে একজন বিখ্যাত জাতির জনক, মানে উনি হচ্ছে কিউবার জাতির জনক। সো ফিদেল ক্যাস্ট্রো, এই ফিদেল ক্যাস্ট্রো মেয়ে ছিল এলেনিয়া। সো ফিদেল ক্যাস্ট্রো কিন্তু আবার একজন কমিউনিস্ট, মানে সমাজতন্ত্রে বিশ্বাস করে, হি বিলিভ ইন সোশ্যালিজম। তো কিউবা কিন্তু একটা সমাজতান্ত্রিক দেশ, কিউবা হলো কিউবা একটা যে মধ্য আমেরিকান কান্ট্রি, মানে উত্তর আমেরিকা মহাদেশে পড়ছে, কিন্তু কিউবা একটা সমাজতান্ত্রিক দেশ। এবং এই কিউবার রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে কমিউনিজম। তো কিন্তু এই যে ফিদেল ক্যাস্ট্রোর আপন মেয়ে, নিজ মেয়ে এলেনিয়া হচ্ছে এই কমিউনিজমে বিশ্বাস করে না, এই কারণে কিউবা থেকে তাকে বের করে দিছে। মানে এলেনিয়া বা এলিয়েন, তার নাম আর কি এলেনিয়া বলে, এলিয়নও বলে। তো তাকে আর কি বের করে দেওয়া হয়েছে এই কিউবা থেকে। এখন কিন্তু সেই যুক্তরাষ্ট্রে নির্বাসিত অবস্থায় জীবনযাপন করে। এবং এই ফিদেল ক্যাস্ট্রোর সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্ক ভালো ছিল। তিনি কিন্তু বলেছিল যে আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি, এটা ফিদেল ক্যাস্ট্রো বলছিল। এবং কিউবা এমন একটা দেশ, কিউবাতে প্রচুর সুগার কেন পাওয়া যায়, চিনির আধার বলা হয় কিউবাকে, ঠিক আছে। এবং ফিদেল ক্যাস্ট্রো মারা গেছে 2016 সালে। লাস্ট ক্লাসে আপনাদের একটা কোশ্চেন ছিল, 2016 সালে ফিদেল ক্যাস্ট্রো মারা গিয়েছে। তো ফিদেল ক্যাস্ট্রো যখন মারা যায় তখন তার ভাই ক্ষমতায় আসে, মানে তার ভাই রাউল ক্যাস্ট্রো ক্ষমতায় ছিল। তো রাউল ক্যাস্ট্রো হচ্ছে রিসেন্টলি আবার পদত্যাগ করছে, মানে ক্ষমতায় নেই এখন। ক্যাস্ট্রো ফ্যামিলির বাইরে নতুন আরেকটা শাসক আর কি ক্ষমতায় আসছে এই কিউবাতে। সো কিউবা একটা সমাজতান্ত্রিক দেশ, উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত, চিনির আধার হিসেবে পরিচিত। এন্ড আরেকটা বিষয়, সেটা হলো চে গুয়েভারা। আপনারা সবাই জানেন চে গুয়েভারা হচ্ছে একজন বিপ্লবী একটা সৈনিক ছিলেন, বিপ্লবী সৈনিক। এই চে গুয়েভারা 3টা দেশের স্বাধীনতা বিপ্লবের সময় নামের সাথে জড়িত। 3টা দেশের সাথে চে গুয়েভারা জড়িত। একটা হলো আর্জেন্টিনা, একটা হলো কিউবার সাবেক মন্ত্রী ছিলেন, এবং বলিভিয়ার বিপ্লব মানে স্বাধীনতা